নমস্কার সবাইকে যারা জয়েন করবেন এবং আহ, এখন যারা রয়েছেন আস্তে আস্তে জয়েন করবেন প্রত্যেককেই আমাদের সঙ্গে। আমরা যেরকমটা কথা ছিল, আজকে আমাদের আলাপচারিতা সিজন 2 এর তৃতীয় এপিসোড নিয়ে আমরা আসব। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে তাদের পরিচয় করিয়ে দেওয়ার মানে আর প্রয়োজন পড়ে না, কারণ তারা অত্যন্ত পরিচিত মুখ, অন্তত আজকের ডিজিটাল দুনিয়ায়। তবু নিয়ম স্বরূপ বলে দেওয়া, আমাদের সাথে রয়েছেন ডক্টর কুনাল সরকার, কার্ডিও সার্জন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ডিরেক্টর অ্যান্ড হেড অফ কার্ডিও সার্জারি অ্যাট মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। এবং তার পাশাপাশি রয়েছেন শুভময় মৈত্র স্যার, প্রফেসর অফ আইএসআই কলকাতা। আর আমাদের আজকের এই অনুষ্ঠানটা যে হোস্ট করবে সৌমিক। সৌমিক, ওভার টু ইউ। আমি স্ট্রিমের বাইরে যাচ্ছি, ইউ ক্যান কন্টিনিউ। নমস্কার সবাইকে। আজকে আলাপচারিতার থার্ড এপিসোড। আমাদের আজকের টপিক বাংলার রাজনীতিতে এত আদর্শহীনতা কেন। আমি প্রথমেই যাব শুভময়দার কাছে। শুভময়দা, আমরা রিসেন্ট যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, যে সকালে লাল, বিকেলে সবুজ, পরদিন গেরুয়া, এই আদর্শের যে এত নীতি বা আদর্শের যে এত অবক্ষয় হয়েছে বাংলার রাজনীতিতে, এর কারণ কি কি তোমার মনে হয়? এই মানে খুব গোলমেলে প্রশ্ন আর কি, কারণ এই নীতি বা আদর্শহীনতার কথা বলতে গেলে না আমার মাঝে মাঝে নিজের এতটা কনফিউশন হয়। মানে আমি যেমন আমার জায়গায় থেকে বলি যে এই যে প্রতি মুহূর্তে কোনো একটা কাজ করার সময়, অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিভিন্ন বক্তব্য রাখার সময় এত তাড়াতাড়ি এক দলের কথা আর অন্য দলের কথা দুটোকেই ভালো বা দুটোকেই খারাপ বলি, সেইখানে আমার মনে হয় যে রাজনৈতিক বিশ্লেষকের জায়গা থেকে তো আমার পুরো বক্তব্যটাই সাধারণভাবে নীতিহীন এবং আদর্শহীন থাকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা নীতির কথা বা আদর্শের কথা বলছি, এই 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 ব্যাপারটাই কিন্তু আমার কাছে খুব অস্বস্তিকর আর কি। কিন্তু মূল প্রশ্নটা যেটা, সেটা খুব পরিষ্কার। মানে এই আলোচনার মূল যে প্রশ্নটা, আচ্ছা আমাকে থামিয়ে দিও কিন্তু, যে মুহূর্তে সময় হয়ে যাবে। এই যে মূল যে নীতি বা আদর্শহীনতার যে প্রশ্নটা, সেটাকে আমি বরং অন্যভাবে বলি, যে প্রতি মুহূর্তে আমি যখন একটা কথা বলছি, টাইমের স্কেলে অর্থাৎ এক্স অ্যাক্সিসে বা আনুভূমিক অক্ষে যদি সময়টা থাকে, তাহলে কতক্ষণ অন্তর অন্তর আমার মত পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমি হয়তো যখন থেকে রাজনীতি বুঝতে শিখেছি 1982 থেকে, তখন থেকে হয়তো কিছু বছর অব্দি আমি রইলাম সিপিএম, তারপর হয়ে গেলাম সিপিএম বিরোধী, তারপর চলে গেলাম তৃণমূলে, তারপর সেখান থেকে হয়ে গেলাম বিজেপি, আবার তারপরের দিন আর একটা কোনো দল হয়ে গেলাম। এই জায়গাটাকে আমি আপাতত নীতি এবং আদর্শের যে জায়গা, সেইটা বোঝার চেষ্টা করছি, অর্থাৎ কত তাড়াতাড়ি আমি দল বদল বা মত বদল করতে পারি। এবার এটা একদম পরিষ্কার যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম আমল থেকে আমি যেটা দেখছি, তার আগে আমার খুব একটা দেখার সুযোগ হয়নি, সেইখানে কিন্তু মোটের ওপর সিপিএম নেতারা অন্য দলে চলে যাচ্ছেন সকাল বিকেলে, বা এমনকি কংগ্রেসের যে নেতারা, যাদেরকে আমাদের সময় খুব মজা করে তরমুজ বলা হতো, তারাও যে সরাসরি সিপিএম এ যোগ দিচ্ছেন, এরকম ঘটনা কিন্তু আমরা 90-এর দশকের শেষ পর্যন্ত দেখিনি। 90-এর দশক থেকে যেটা শুরু হলো বা আমরা রাজত্বেই শুরু হলো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বাড়ি বদলে ফ্ল্যাট তৈরি বা অ্যাপার্টমেন্ট তৈরির একটা কালচার বা সংস্কৃতি তৈরি হলো, এবং সেইখানে সিপিএম এর পার্টি অফিসে বসা শুরু করলেন যারা এই বাড়িগুলো বানান তারা, এবং তারা আস্তে আস্তে এই যে বামপন্থী সরকারটার দখল নিলেন। এবং আজকের দিনে একটু খোঁজ খবর করলে, একটু স্ট্যাটিস্টিক্স দেখলে পরিষ্কার বোঝা যায় যে তারাই পরে তৃণমূল হলেন, তারাই খুব সহজে বিজেপি হলেন। এইখানে একটা প্রশ্ন আমাদের বারবার ফেস করতে হয়, সেটা হচ্ছে অনেকের সঙ্গে কথা বলার সময়, যে আচ্ছা আমি সামনের দিনে যারা ব্যবসা করেন পশ্চিমবঙ্গে, তাদের এতটা রাজনীতি নির্ভর বা যারা সত্যিকারের খুব সুবিধাভোগী শ্রেণীর মানুষ নন, যাদেরকে দিন আনতে মানে প্রতিদিনের রোজগারটা প্রতিদিন করতে হয়, তারা পরিষ্কার জিজ্ঞেস করেন যে সামনের দিনে কে ক্ষমতায় আসছেন। তার কারণ কি, তাদের বেঁচে থাকতে হয় এই রাজনীতিটায় ভর করে। অর্থাৎ আমাদের দেশের রাজনীতিটা যেভাবে মুভ করছে, সেই জায়গায় প্রচুর মানুষ তাদের জীবনযাপনের জন্য, তাদের মানে দৈনন্দিন জীবনের যে রিকোয়ারমেন্ট, তার অর্থ সংগ্রহের জন্য, তাদের বেঁচে থাকার জন্য এই রাজনীতিতে ভর করে থাকতে হয়। এবং সেখানে একটা দায় সত্যিই থাকে যে কোন দল ক্ষমতায় আসছে, আমি যদি সময় মতন সেই দলটায় চলে যেতে পারি, তাহলে তো আমার সামনের দিনের বাঁচাটা একটু সুবিধাজনক হবে। তাই সেই জায়গায় এই যে নীতিহীনতা বা আদর্শহীনতার জায়গা,
এটা সাধারণ মানুষের ক্ষেত্রে বা সাধারণ মাঝের সারির রাজনীতিবিদদের ক্ষেত্রে আমার কাছে খুব অবাক করার মতন বিষয় নয়। এটা অনেকটা পেশা বদলের মতো, এক জায়গা থেকে অন্য জায়গায় একটু বেশি পাওয়ার আশায়, সেই রকমই আমার মনে হয়। মুশকিলটা দাঁড়ায় যে যখন একদম বড় রাজনৈতিক নেতৃত্ব, অর্থাৎ যাদের হাতে প্রচুর ক্ষমতা, যারা কন্ট্রোল করেন পুরো বিষয়টাকে, যারা দেশটাকে চালান, যারা সমাজটাকে চালান, যারা নীতি নির্ধারণ করে দেন সামনের দিনগুলো আমরা কিভাবে চলবো, যাদের কথায় ঠিক হয় যে দেশে কোনোদিন বন্ধ হবে কি হবে না, যাদের কথায় ঠিক হয় কোন দিন দেশে ছুটি থাকবে কার জন্মদিনে, তারা যখন দল বদল করেন, সেখানে দুটো ভাগ আছে। একটা হচ্ছে তারা যখন দল ছাড়েন, ঠিক তারা দল ছেড়ে নতুন দল করলেন, এটা ভারতের রাজনীতিতে দেখা আছে। সেটা তার থেকেও বড় কথা হচ্ছে তারা এক দল থেকে অন্য দলে চলে যান এবং অন্য দল যখন তাদের নিয়ে নেন। আমার মনে হয় যে এই জায়গাটার আমরা এখানে মূল ধরছি আর কি, যে নীতিহীন বা আদর্শহীন বলতে এটাই বলতে চাইছি যে এক দল থেকে অন্য দলে আমরা যে চটজলদি চলে যাচ্ছি, সেই জায়গাটার কথাই বোধহয় আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। আমি কুণালদার কাছে আসবো। শুভময়দা খুব সুন্দর বললেন, আমি দুটো পয়েন্ট নিয়ে আসবো। একটা হচ্ছে শুভময়দা বললেন যেটা, যে এই যে দল বদলের রাজনীতি, এই যে হর্স ট্রেডিং, এটা খুব রিসেন্ট একটা ট্রেন্ড। কিন্তু আমরা যদি আরেকটু ফিরে যাই, ধরে নিন 70-এর দশকে, তখন যুক্তফ্রন্ট সরকার গঠন হচ্ছে, সকালবেলা পড়ে যাচ্ছে বিকেলবেলা, নিজেই নিজের সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অনশন করছেন। তো আমরা যদি বাংলার রাজনীতিকে এরকম কয়েকটা ফেজে ভাগ করি, আমরা দেখবো যে যখনই বাংলা রাজনীতির প্রেক্ষাপটে কোনো স্ট্রং অপোজিশন পার্টি এসছে, যেমন ধরুন 70-এর দশকে বা 2009 থেকে 11 তৃণমূল বা এখন বিজেপি, তখনই এই দলবদল, হর্স ট্রেডিং, এই নীতিহীনতা, আদর্শহীনতা, এইগুলো অনেক বেশি করে দেখা গেছে। তাহলে কি এইটা বলতে হয় যে এই জিনিসটা বাংলা রাজনীতিতে সবসময় ছিল, শুধু ফর্মটা দিনে দিনে বদলে গেছে বা বছরে বছরে বদলে গেছে, যেরকম পার্টি ক্ষমতায় এসছে সেইভাবে? এইটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এই যে আদর্শহীনতা বা নীতিহীনতা, এর কি একটা কারণ এইটা হতে পারে যে এতদিন ধরে বাংলার রাজনীতিতে, ধরে নিন যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল বা তার আগে কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন গান্ধীবাদী বা কমিউনিস্ট এরকম কিছু না কিছু আদর্শের উপর ভর করেই পার্টিগুলো ক্ষমতায় এসেছিল। কিন্তু কোথাও বাংলার মানুষ দেখেছে যে এই পার্টিগুলো ক্ষমতায় আসার পর আদর্শ থেকে অনেকটা বিচ্যুত হয়ে গেছে। তো কোথাও কি এই আদর্শহীন রাজনীতি বাংলার বাংলার একটা সাবকনসিয়াসলি কোথাও কি এই ভদ্রলোক সমাজের এই আদর্শ বা এই সবের এগেনস্টে একটা সাইলেন্ট রিভল্ট মতো? দেখো, তোমার প্রশ্নটা একেবারেই কি বলবো, ইটস অ্যান এনসাইক্লোপিডিক কোয়েশ্চেন আর কি। তুমি কোয়েশ্চেনটার মধ্যে যে ট্রেন্ডগুলো করেছো, তো আমি দুটো একটা ট্রেন্ড, আমি একটু শুভময়ের কথা, যার প্রায় প্রতিটি উক্তির সঙ্গে আমি একমত, তো আমি জিনিসটাকে একটু অন্য ডাইমেনশনে দেখি। যে আমি শুধু নেগেটিভিজমের দিক দিয়ে বলছি না। আমার মনে হয় যবেই আমি মনে করি না কেন যে তথাকথিত সর্ট অফ মডার্ন সিভিলাইজেশন বা যখন পৃথিবীর মধ্যে একটা নতুন অ্যানেস্থেশিয়া এলো, সেই অ্যানেস্থেশিয়াটাকে বলে, যেমন মেডিসিনে অ্যানেস্থেশিয়া প্রথম হয়েছিল ম্যাসাচুসেটস হসপিটালে, এই ওপেন ইথার হানাতানা করে প্রথম অপারেশন করে আমরা খুব হই হই করে উঠেছিলাম যে একটা বিরাট ডিসকভারি। হ্যাঁ, যে অ্যানেস্থেশিয়া হ্যাজ বিন ডিসকভার্ড, চিকিৎসার পুরো একটা দিক খুলে গেল। তো অ্যানেস্থেশিয়া, ডিসকভারি অফ অ্যানেস্থেশিয়ার সঙ্গে আধুনিক পৃথিবীতে হোয়াট ইজ কম্পারেবল ইজ দ্য ডিসকভারি অফ ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি হ্যাজ বিন আ ভেরি এফেক্টিভ অ্যানেস্থেটিক, এবং এই অ্যানেস্থেটিকটা যদি একটা টাইম লাইন দাও যে কবে এর আবিষ্কার হয়েছিল, এর আবিষ্কার হয়েছিল মোটামুটি যখন গ্রিক এবং স্পার্টা যুদ্ধ করছে সেই 4th সেঞ্চুরি বিসিতে, এবং সেই সময় যে ভদ্রলোক এটাকে নিয়ে খুব চিন্তা ভাবনা করেছিলেন, লেখালেখি করেছিলেন, তার নাম সক্রেটিস, এবং উনি বেশ কয়েক পাতা লিখে বুঝতে পারলেন যে এই ওষুধটা খুব ডেঞ্জারাস। হ্যাঁ, যে এর 2টো ট্যাবলেট খেলে মাথা ধরা সেরে যাবে, আর 6টা ট্যাবলেট খেলে একেবারে নির্বোধ মৃত্যু।
এবং এই ব্যাপারটা বুঝতে পেরে উনি এমন রিভার্স, এটা কিন্তু আদর্শহীনতা না, এটা হচ্ছে যেমন ধরো এখন নানান টক্সিসিটি, মানে তার থেরাপিউটিক এফেক্ট কতটা এবং টক্সিক এফেক্ট কতটা, এটা খুব খুব কমনলি হয় না যে একই মানুষ সে থেরাপিটাও আবিষ্কার করে এবং টক্সিসিটা সম্বন্ধে সে হই হই করে ওঠে। সেটা কিন্তু সক্রেটিস করেছিলেন এবং তার মূল্য তাকে তার জীবন দিয়ে দিতে হয়েছিল, যখন উনি বছর 15-20 বছরের মধ্যেই উনি বললেন যে বাবা এই অ্যানেস্থেসিয়াটা মারাত্মক এবং এটার মানে দের ইজ এ ট্রিমেন্ডাস টক্সিক সাইড টু ইট, এবং এটা এতবার বললেন যে ওকে হেমলক খেয়ে মরে যেতে হলো। এখন দেখো পৃথিবীতে তুমি যদি দেখো যে আমরা মানুষরা, আমরা একটা হাইপোথেটিক্যাল জিনিস শিকার তৈরি করেছি, তাকে বলে ভগবান বা ডিভাইন পাওয়ার, তার সঙ্গে আমরা কম্পিট করতে পারছি না এখনো, কারণ আছে কি নেই জানা নেই, এবং ক্ষমতার স্কেলে, ইন দ্য স্কেল অফ পাওয়ার, দ্যাট ইজ দি আলটিমেট পাওয়ার, ওর ওপরে পাওয়ার হয় না। তো ভগবানের পরে পাওয়ার কার আছে? পলিটিক্স, to command, manipulate money and to manipulate life. Divine power এর পর সেটাই তো 2 নম্বর স্টেটাস, সেটাই তো the most potent power, যে কোনো ক্ষমতার থেকে সে বেশি ক্ষমতাশালী। তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে প্রতিটা সোশিও ইকোনমিক ইউনিট, একটা দেশ হচ্ছে একটা সোশিও ইকোনমিক ইউনিটে দেখবে যে একটা পারপাস থাকে। আমেরিকাতে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, তারপর সিভিল ওয়ার হয়েছিল। আমাদের দেশে আমরা একটা নব্য দেশ, আমরা গোটা 70-72 বছর আগে একটা পারপাস ছিল যে ব্রিটিশদের তাড়াতে হবে। কেন তাড়াতে হবে এই নিয়ে আমাদের ধারণা খুব অস্পষ্ট, কারো স্পষ্ট ছিল, কারো ছিল না। এখন সেই পারপাসটা চলে যাবার পরে with every 5 years জিনিসটা became a very open and naked pursuance of power, এবং প্রথমত একটা শুধু গোষ্ঠী, একটা পার্টি এটা পারসিউ করত, তারপর অন্যরাও বলল আরে ভাই এ সব ক্ষীরটা খাবে, আমি কেন খাবো না, করে এক একটা রিজনাল, সাব রিজনাল, ন্যাশনাল, এই করে করে বিভিন্ন ইউনিট তৈরি হলো। আর তুমি যে জিনিসটা দেখছি আজকের দিনে, এই যে পশ্চিমবঙ্গের পলিটিক্স এটসেট্রা, পশ্চিমবঙ্গের পলিটিক্স একটা স্কিজোফ্রেনিক অবস্থা দিয়ে বহুদিন চলছে। কেন আমরা স্কিজোফ্রেনিক? আমরা স্কিজোফ্রেনিক কেন? কারণ সাধারণত আমরা 250 বছর আমাদের এই যে এধার ওধার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এদের আমরা ডমিনেট করে অভ্যস্ত। টাকা পয়সা আমাদের হাতে ছিল, ক্ষমতার আমাদের হাতে ছিল, ফাইন্যান্স আমরা রেগুলেট করতাম। তো হঠাৎ ওই একটা বাংলা সিনেমা হয়েছিল না, বাবা কেন চাকর, আমাদের ওই রকম অবস্থা হলো। আমরা 1-2 ঘন্টা চিত্রনাট্যের মধ্যে আমরা বাবার থেকে চাকর হয়ে গেলাম। তো এই যে আমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন, তাতে কি হলো যে আমাদের টাকা পয়সা, আমাদের ইন্ডিপেন্ডেন্স অর্থনীতি বলে একটা ব্যাপার ছিল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ বেঙ্গল, দ্য মানি ফ্লো ইন বেঙ্গল, মোটামুটি 1911 সালের সেই ট্রান্সফার অফ ক্যাপিটালের পর থেকে এগুলো ধীরে 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 সমস্ত চলে গেল। পড়ে রইল ডেমোক্রেসির অ্যানেস্থেসিয়াটা, এবং ভেরিয়াস সাব ইউনিটস তৈরি হলো যারা কিনা এই পাওয়ারটাকে কুক্ষিগত করার চেষ্টা করলো একে অপরের মতো। যেরকম ওই ট্যাবলেটের বড়ির ওপরে দেওয়া থাকে না, যেমন হরলিক্স, তুমি যদি হরলিক্স ইংল্যান্ডে খেতে, তারা বলতো ঘুমানোর আগে নাইট ক্যাপ ড্রিঙ্ক। সেই হরলিক্স ভারতবর্ষে বিক্রি হয় অ্যাজ এ এনার্জি বুস্টার। হ্যাঁ, যা লিখবে তাহাই সত্য। তো এইরকম করে সেই পোর্শনটা আমাদের দেশে সেইভাবে, আমাদের ভারতবর্ষ সেইভাবে বিক্রি হতে শুরু করলো। এবং যে বিকৃতিটা বা যে উগ্র ম্যানিফেস্টেশনটা, কেন এই রাজনীতিটাকে পশ্চিমবঙ্গে বেশি উগ্র লাগে, তামিলনাড়ুতে লাগে না, বা অন্য কোনো জায়গায় লাগে না, বা উত্তর ভারতে লাগে না, কারণ হলো আমাদের তো কলকাতার থেকে 5 মিনিট দূরে বেরোলে আমাদের জীবন জীবিকা সব কিছু ওই ট্রিকল ডাউন পলিটিক্সের উপর তো নির্ভর। সে তুমি 500 মিটার রাস্তা করবে, 4টে জলে টিউবওয়েল বসাবে, এই রাইস মিল থেকে রাইস কিনবে, এরই যা চরণামৃত আমাদের সমাজে ঘুরবে, এই চরণামৃতই তো আমাদের তৃষ্ণার্ত বাঙালিকে মোটামুটি 2 চামচ জল খাইয়ে খাইয়ে আরো কয়েক বছর বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। সুতরাং আমাদের নন পলিটিক্যাল সোর্স অফ নিউট্রিশন সেটা যতটা কমে আসছে,
আমরা একটা গোষ্ঠীবদ্ধ মানুষ হিসেবে আমরা আমাদের মতামতের কথা বাদ দাও, এটা মতামত নয়, এটা সার্ভাইভাল। আমরা আমাদের বেঁচে থাকা সার্ভাইভাল, উই হ্যাভ বিকাম অ্যান এন্টাইটেলমেন্ট ইকোনমি। এই কালকের বাজেটের কথাটা চিন্তা করে দেখো না, ইফ দ্যাট ওয়াজ আ বাজেট, সেখানে কি আমরা রেভিনিউর কথা বলেছি? সেখানে কি আমরা প্রোডাক্টিভিটির কথা বলেছি? ইট ইজ আ আনএন্ডিং লিস্ট অফ এন্টাইটেলমেন্ট, স্টেট এন্টাইটেলমেন্ট। কি করে ওই ছাদ থেকে লিক করা জলের মতো দু এক ফোঁটা জল, তার পিছনে আমি হাঁ করে আছি, তুমি হাঁ করে আছো, শুভময় হাঁ করে আছে। সুতরাং এই জিনিসটা পশ্চিমবঙ্গে এই দুঃখ, দারিদ্র, এবং দের ইজ নো আদার সোর্স অফ নিউট্রিশন, লিটারালি নেই। শিক্ষাকে আর তুমি কথা প্রসঙ্গে আমি যা শেষ করার আগে একটা কথা বলি, যে আমরা যে বামপন্থী বা কমিউনিস্ট কথা বলেছি, আমার দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবঙ্গের বামপন্থীরা কোনোদিন বামপন্থী ছিলেন না, দে ওয়ার জাস্ট এ রিজিয়নাল এন্টিটি। তারা কিসের বামপন্থী? তারা কি করে বামপন্থী হয়ে এখানে ডেমোক্রেটিক পলিটিক্স করেন? তারা কি করে বামপন্থী হয়ে এমন কাজ করেন যে গলা টিপে টিপে তারা ইন্ডাস্ট্রিকে বন্ধ করেন? সুতরাং যে পশ্চিমবঙ্গের বামপন্থার কথা আমরা বলি, সিপিএম ওয়াজ জাস্ট আনাদার রিজিয়নাল পার্টি। পেরিয়ার যেরকম ডিএমকে সৃষ্টি করেছিলেন on the platform of anti-Brahmanism, anti-North Indian politics, on atheism, সেরকম ওদের মধ্যে কেউ না কেউ, ঠিক আছে, সলিল চৌধুরীর দুটো গান গাইলে তারা বামপন্থী হন না। তারা অধিকাংশই তারা একটা অ্যান্টি গান্ধী ছিলেন, গান্ধীকে পছন্দ করতেন না, অমুক তমুক ছিলেন। দে ওয়ার দ্য পিপল যারা মনে করতেন যে আমরা ছিলাম, বাঙালিরা ছিল স্বাধীনতা সংগ্রামীর ভাড়াটে সৈনিক। আজকে যেরকম লোকে ওলা উবেরের গাড়ি চালায়, আমরা সেরকম আওয়ারলি রেটে আমরা স্বাধীনতা সংগ্রামে আমরা গতরে খেটেছি, দুধও পাইনি, ক্ষীরও পাইনি। তারপর স্বাধীনতাও হয়ে গেল, টাকা পয়সার লেনদেন হয়ে গেল, এদিক ওদিক হয়ে গেল। এর মধ্যে আমরা দু চারটে বাংলার মাটি বাংলার জল গান টান গেয়ে আমাদের তাও যে একটা যে সোশিও ইকোনমিক স্ট্যান্ড পয়েন্ট ছিল অ্যাজ দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া, সেটাও 1911 সালে তোমার উদয় হয়ে গেল। তো আলটিমেটলি এখন বাংলার রাজনীতিটাকে এমন উগ্র, এমন ক্রুড, এমন তথাকথিত আদর্শহীনতা কেন লাগছে? এটা আমার কাছে এটা আদর্শহীনতা না, এটা হচ্ছে পেটের খিদে। কারণ আমাদের এন্টায়ার সিস্টেমের মধ্যে আমাদের যদি ওই ছাদ থেকে লিক করে 4 ফোঁটা জল না বেরোয়, উই আর আটারলি শর্ট অফ এসেনশিয়াল নিউট্রিশন। পার্টিরা কি করছে? এই যে জিনিসটা আমাদের পার্টির মনস্তত্ত্বের মধ্যে দিয়ে দেখো, যে প্রত্যেকটা পার্টি তারা ইলেকশনের আগেও পার্টি পলিটিক্স করে, ইলেকশনের পরেও পার্টি পলিটিক্স করে। আমরা কখনো স্টেট পলিটিক্স করতে পারি না। আমরা কখনো তিনটে পার্টি বসে একটা কনস্ট্রাকটিভ ইকোনমিক এজেন্ডা ড্র করতে পারি না। কেন করতে পারি না? কারণ তাদের জীবন জীবিকা তাদের ওই ফুটবল ক্লাবের মতো। আজকে ইস্টবেঙ্গল যেরকম একটা সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, চারদিকে স্পন্সর খুঁজছে, সম্ভব হলে তো সিপিএমও স্পন্সর খুঁজতো আজকে। আর যদি কোনো সিমেন্ট কোম্পানি এসে বলতো সারদা সিমেন্ট সিপিএম, তাহলে সিপিএমও একটা গেঞ্জি পরে ঘুরে বেড়াতো সারদা সিমেন্ট সিপিএম বলে। তাদেরও তো ওই অবস্থা। সবাই তো আমরা গভর্নমেন্টের পয়সায় রাজনীতি করে অভ্যস্ত। সুতরাং আই থিঙ্ক ইট ইজ নট আ কোয়েশ্চেন অফ আ ফ্যামিন অফ আইডিওলজি, ইট ইজ আ ফ্যামিন অফ রিসোর্সেস। এবং এই ফ্যামিন অফ রিসোর্সেসটা যত দিন যাচ্ছে, যত মারাত্মকভাবে এটা প্রকট হচ্ছে। কারণ উই আর লাইক, এই যে সেরেঙ্গেটি টু মাসাই মারা, কেন লোকেরা আজকে ধরো পশ্চিমবঙ্গের পলিটিক্সে যেরকম দলবদল হয়েছে, এটা তো বছরে একবার করে শুধু সেরেঙ্গেটি আর মাসাই মারার মধ্যে দেখা যায়, মানুষের মধ্যে দেখা যায় না। একবার হয়েছিল 1963 সালে হয়েছিল, যখন রিপাবলিকান এবং ডেমোক্র্যাটসরা সেই মার্টিন লুথার কিং এর আন্দোলনকে করে লিন্ডন জনসনের সময় তারা প্রায় 200 না 250 জন এক দল থেকে আরেক দলে গেছিল। তারপর ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের সংজ্ঞা পাল্টে গেছিল। মনে রেখো, এব্রাহাম লিঙ্কন ওয়াজ আ রিপাবলিকান, হি ওয়াজ নট আ ডেমোক্র্যাট।
তখন রিপাবলিকানরা বামপন্থী ছিল, ডেমোক্র্যাটরা দক্ষিণপন্থী ছিল। একবারই হয়েছে পৃথিবীর বুকে এরকম। তো যাই হোক, সেই ইতিহাসের গল্প কোনো অন্য সময় হবে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের বা বাঙালি, তথাকথিত পশ্চিমবঙ্গের বাঙালির যে সমস্যা আজকের দিনে, ইট ইজ এসেনশিয়ালি an utter starvation and lack of resources. জীবন জীবিকা বেঁচে থাকার 12 বছর বয়স থেকে শুরু করে 72 বছর বয়স অবধি আমরা সবাই রিলেটিভ ডিগ্রি অফ ম্যালনারিশমেন্টে ভুগছি। যে যেখান থেকে দুটুকরো খাবার খুঁজে পাচ্ছি ঠুকরে ঠুকরে তুলে নিচ্ছি, এবং সেটা আজকে যদি ডান হাতে এই পার্টি দেয় জহুজুর, বাঁ হাতে ওই পার্টি দেয় জহুজুর। তারাও যদি বেশি একটা রিসোর্স পান, আমার মনে হয় দেখবে যে তাদের মধ্যেও তারা থাকবে কোথায়, কোথায় থাকবে আজকে। আজকে তুমি চিন্তা করে দেখো না, গড ফরবিড, আমি জানি না, আমি একটু ঠাট্টা করে বলছি যে সামনের ইলেকশনের ভবিষ্যৎ নির্ভর করছে শুভময় কি বলছে আর বিশ্বনাথ কি বলছে তার উপরে। কারণ বাকিরা কি বলে সব বুঝতে পারা যায়, এই দুজন লোকই সন্ধ্যাবেলা মুখ খুলে কি বলবে আগে আমরা বুঝতে পারি না। তো এদের মতামতটাই মতামত, অন্যরা তো প্রোগ্রাম, ও তো এটিএম, যেরকম বোতাম টিপলে 500 টাকা বেরোবে, ওদের বোতাম টিপে দিলে কি বেরোবে ও 5-10 মিনিট আগেই বলা যায়, প্রশ্নের উত্তর কি হবে। সো দ্য কোয়েশ্চেন ইজ যে আজকে ধরো যে পার্টিরা ভোটে হেরে যাবে, হ্যাঁ ধরে নাও এক্স পার্টি আজকে শাসন করে কালকে হেরে গেল, ক্যান ইউ ইমাজিন যে তাদের সার্ভাইভাল কোথায় গিয়ে দাঁড়াবে 2 বছর পর? নেই, রিসোর্স নেই না। তুমি ল্যাক অফ রিসোর্সটাকে আমরা বাঙালিরা রেকগনাইজ করছি না। আমরা এখনো মনে করছি সেই 2120টা রবীন্দ্রসঙ্গীত আমাদের বৈতরণী পার করবে, খুব সম্ভব সেটা হবে না, খুব সম্ভব সেটা হবে না। আমি শুভময়দার কাছে আসবো। কুনালদা যেরকম বললেন, এই যে ট্রাইবালিজম বা এই ল্যাক অফ রিসোর্সেস, এই ট্রেন্ড গুলোকে আমি যদি একটু কনটেক্সটে প্লেস করি, তোমার কি মনে হয় এই ট্রেন্ড গুলো গ্লোবাল, আর এই গ্লোবাল ট্রেন্ড গুলো বাংলাকেও এফেক্ট করছে? যেমন ধরো ট্রাম্প বা বোলসোনারো বা এই রাইট উইং পপুলিস্টদের যে রাইজ, যেটা সারা বিশ্বে দেখা যাচ্ছে, সেটা কি কোথাও এই যে ট্রেন্ড গুলো কুনালদা বললেন, এই ন্যানি স্টেট বা এই বিগ গভর্নমেন্টের যে এই যে মানে ফ্লড ডিস্ট্রিবিউটিভ পলিসিস, সেইগুলোর এগেইনস্টে কোথাও একটা রিয়াকশন বা এই ট্রাইবালিজমের জন্য ব্যাপারটা আরো অ্যাক্সেলারেটেড হচ্ছে? মানে খুব গোলমেলে গভীর প্রশ্ন। মানে এই যে যারা ক্ষমতাশালী তাদের দিকে তাকিয়ে থাকা এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে আদর্শহীনতা, এবং এটা শুধু পশ্চিমবঙ্গ কেন, হয়তো পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে, উন্নত দেশগুলো মানে পশ্চিম ইউরোপে যে ধরনের রাজনীতি চলে সেখানটা একটু আলাদা। কিন্তু তাছাড়া মানে আমি একটা একটু অদ্ভুত উদাহরণ দিচ্ছি, মানে আমি আশা করি কুণালদা বিরক্ত হবেন না, খুব অদ্ভুত একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে আমি যখন এই ধরনের কথাবার্তা বলার জন্য এই টিভি চ্যানেল বা এই সমস্ত জায়গায় এলাম, ছোটবেলায় যাদবপুর থেকে ডিবেট করার জন্য যখন শুরু করেছিলাম, তখন থেকে খুব কুণালদার দিকে দেখতাম, মানে উনি অসাধারণ বলেন, ওনাকে ফলো করা। এবং যখন টিভি চ্যানেলে ঢুকছি তখন যদি কুণালদা আসেন, আমি সত্যিকারের ভাবার চেষ্টা করতাম যে আমি ওনার নজরে পড়তে পারছি কিনা। এরপর একটা ডিবেট হলো, আমাকে কুণালদা তাতে সুযোগ দিলেন, এবং সেই ডিবেটটা যখন আমি করতে যাচ্ছি তখন আমি ভীষণ সাবধানী একদম প্রস্তুত হয়ে এলাম। সেখানে কুণালদা ছিলেন, চন্দ্রিল ছিলেন, বিশ্বনাথদা ছিলেন, এবং তারপর যখন সেই ডিবেটটা সম্পূর্ণ হলো, আমি যখন রিওয়াইন্ড করে দেখলাম, তখন দেখলাম ওই সাজানো কথাগুলো বলতে গিয়ে আমি আচ্ছা শোনা যাচ্ছে তো, আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তখন দেখলাম সাজানো কথাগুলো বলতে গিয়ে পরে ফিরে গিয়ে দেখলাম যে ব্যাপারটা খুব ভালো হয়নি। অর্থাৎ ওইখানে আমি কিন্তু বারবার চাইছিলাম যে আমি কতটা কুণালদার নজরে পড়তে পারি, উনি ভবিষ্যতের কোনো ডিবেটে আবার আমায় ডাকবেন কিনা, এই যে ভাবনাটা, তার থেকে কিন্তু সেদিনের আমার বক্তব্যটা কতটা খারাপ হয়েছিল সেই জায়গাটা দেখে আজকে আমি ঠিক করেছি যে না, আমি আমার মতো করে কথাটা বলার চেষ্টা করব। আমার মূল উদ্দেশ্য কুণালদাকে ইমপ্রেস করা থাকবে না। এই যে জায়গাটা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি এইভাবে ভাবতে যাই, তাহলে প্রতি মুহূর্তে আমাদের এখানে যারা ভালো মানুষ, যেমন একটু আগেই মনমথো দেখলাম একটা হাই পাঠিয়েছে, এই যেমন মনমথোর সঙ্গে আমার অনেক দিনের আলাপ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক বিদগ্ধ রাজনীতিবিদের চেয়েও মনমথো রাজনীতিটা বোঝে খুব ভালো, আমি ওর কাছ থেকে শেখার চেষ্টা করি।
এই জায়গাটা আমার একটা জিনিস আমি বারবার অবজার্ভ করছি, যেমন আমি নিজেকেও সেই দলে ফেলি যারা আমরা নিজেরা কিছুটা কাজ করার চেষ্টা করি। কুণালদা তো ভীষণ ভাবেই তাই, উনি ওনার পেশায় আমি যা শুনেছি মানে ভীষণ ভাবে নিজে হাতে কলমে কাজ করেন। আমাদের এইখানে রবীন্দ্রনাথের একটা কথা আছে যে উপদেষ্টাদের উনি খুব ভয় পেতেন রবীন্দ্রনাথ। উনি বলতেন এই যে অ্যাডভাইজার বা উপদেষ্টা এদের কোনো চেষ্টা থাকে না। এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম আমলে এই জিনিসটা প্রথম শুরু হলো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটু বয়স্ক রাজনীতিবিদ এবং বাম রাজনীতিবিদ তাদের কাছে ধরা যাক, আমি বলতে গেলাম যে আমার বাড়ির সামনের যে নালাটা সেটা দিয়ে জল যাচ্ছে না, সেইটা বলার জন্য আমায় যেতে হলো পার্টি অফিসে। আমি সেখানে অনেকটা সময় বসে থাকলাম। তারা কিন্তু মানুষ সত্যিই আজকের দিনের তুলনায় অনেক ভালো ছিলেন, মানে ব্যক্তিগত সততা বা আদর্শবাদ তার দিক থেকে। কিন্তু তিনি আমায় তখন বোঝাতে শুরু করলেন যে সুয়েজ খাল যখন খনন করা শুরু হয়েছিল সেই সময় ঠিক কি কি অসুবিধে হয়েছিল, তার সঙ্গে আমার বাড়ির সামনের যে নালাটা তাকে পরিষ্কার করার কি সম্পর্ক। অর্থাৎ গোটা আলোচনাটায় পাশের বাড়ির মানুষকে ভালো করার জায়গা থেকে আমরা এতটা বেশি বিশ্ব রাজনীতির দিকে চলে গেলাম যে জায়গায় পশ্চিমবঙ্গের রাজনীতিটার দিকে খুব একটা নজর থাকলো না, 1 নম্বর। 2 নম্বর, বামপন্থীরা যেটা শুরু করলেন, তারা যথেষ্ট শিক্ষিত মানুষ ছিলেন, তারা তাদের কাছের লোকদের নিতে গিয়ে যে প্রবলেমটা করলেন, যেটা আমরা বারবার বলি মিডিওক্রিটি প্রশ্ন, তারা কিন্তু র্যাম্প্যান্ট যে টাকা নিয়ে চাকরি দিলেন এমন নয়। সে আমলে শিক্ষক নিয়োগটিও আমি মনে করি যথেষ্ট সৎভাবে হয়েছে। গত কয়েক বছর পশ্চিমবঙ্গ যা দেখছে বা মনে হচ্ছে আগামী দিনে যা দেখবে, বা ভারতবর্ষের ওভারঅল ক্ষেত্রে, তো এখন দেখবেন অনেকে সমালোচনা করে যে বাম আমলে তো সমস্ত রিক্রুটমেন্টই অনিলায়নের মাধ্যমে হয়েছিল। তা কিন্তু নয়, কারণ যারা সমালোচনা করছেন তারা কিন্তু বাম আমলেই চাকরি বাকরিগুলো পেয়েছেন এবং একটা অন্তত সততা বজায় ছিল। কিন্তু ভালো জায়গায় বসানোর ক্ষেত্রে তারা নিজেদের চেনা লোকদেরই, এবং যারা তাদের কথা শুনবে, যেমন আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই, আমাদের বুদ্ধদেব বাবু রাজনীতিবিদ হিসেবে আমাদের সকলের কাছে মানে যথেষ্ট আদর্শের। তিনি যখন বামপন্থী মন্ত্রিসভাটাকে চোর বললেন, সেই সময় তিনি একটা নাটক করেন দুঃসময় বলে। বাবার সঙ্গে আমার সম্ভবত রবীন্দ্র সদনের নাটকটা হয়েছিল, দেখতে যাওয়ার সুযোগ হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার বলতে পারি সেই নাটকটার কোয়ালিটি কিন্তু খুব খারাপ ছিল একটা নাটক হিসেবে। রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে হয়তো ভালো ছিল উনি যা বলতে চাইছেন, কিন্তু নাটক হিসেবে খুব খারাপ ছিল। চীনের রাজনীতি নিয়ে গত বছর বুদ্ধদেব বাবু যে বইটা লিখেছেন, আমি অবশ্যই শুরুতেই কিনে পড়েছি। সেই বইটায় টাইপোগ্রাফিক্যাল এরর থেকে সবকিছু এত বেশি যে আমার খুব অবাক লাগলো যে সিপিআইএম দলে এত শিক্ষিত মানুষ, তারা ওই বইটা দেখে একটু ভালোভাবে লিখে জিনিসটা প্রস্তুত করতে পারলেন না। একটা অত্যন্ত রাজনীতির একটা দলিল। এবার আমি বলছি এই ধরনের রাজনীতির যে জায়গাটা, যেখানে আমাদের সামনের যে সবচেয়ে ভালো লোকগুলো ছিলেন তারা আমাদের যে জায়গাটায় পৌঁছে দিলেন, এবার তারপর কি হলো দেখুন, তৃণমূল বা এই ধরনের রাজনৈতিক দলগুলো এনারা তো একটা কর্মসূচির মাধ্যমে ক্ষমতায় এসেছেন। 34 বছর বামপন্থীরা ক্ষমতায় আছেন, তাদের একটা বড় সাধারণ মানুষদের মানে খুব যারা ভালো নন তাদেরও তারা বিভিন্ন জায়গায় বসাচ্ছেন। এই জায়গায় যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো, তাদেরও অনেক ভালো নেতার সঙ্গে, দেখুন তৃণমূল, বিজেপি, সিপিআইএম বা অতি বাম বা অতি ডান সবারই মধ্যে কিছু ভালো মানুষ আছেন। আমরা যে সবাই সারাক্ষণ ধান্দাবাজি করছি এমন কিন্তু নয়, মাঝে মাঝে একটু ধান্দাবাজির বাইরে গিয়েও আমরা কাজ করি। সেই জায়গায় গিয়ে আমরা দেখতে পেলাম যেখানটায় হলো যে তৃণমূল কংগ্রেস যাদেরকে ডাকতে চাইছেন খুব শিক্ষিত মানুষজন, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার আছে এই অবস্থায় কোনো দায়িত্ব নিতে ভীষণ ভয় পাচ্ছেন যে ওরে বাবা কি গোলমালে পড়ে যায়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন এমন অনেক ভালো মানুষ আছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তো আজকেই অমিত মিত্রর একটা বক্তব্য শুনছিলাম দুপুরবেলা টেলিভিশনে, ও অত্যন্ত ভালোভাবে তিনি বক্তব্য রাখছেন। কিন্তু এই যে আমাকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কমিউনিকেট করতে হবে, তারা যেটা বলবেন সেটা শুনতে হবে, এই জায়গায় এই যে মানুষ আরো ভয় পেতে শুরু করলেন। হয়তো বিজেপির সময় আবার তাদের, দেখুন বিজেপির যে বক্তব্য তার মধ্যে জাতীয়তাবাদ যারা আছে তো খারাপ কিছু নয়। মানুষকে তো, যেমন আমাদের কম্পিউটার সায়েন্সের যে আলোচনা সেখানে তো ডিভাইড এন্ড কনকারটাই মূল অ্যালগরিদম, অর্থাৎ সারা পৃথিবী যদি একটাই রাজা থাকতো তার থেকে অনেক দেশের অনেক রাজা থাকা ভালো। তারপর রাজ্য বানানো হলো, অর্থাৎ এক একটা জোটবদ্ধ ভাবে আমরা কাজ করি। কারণ কি, যে আমাদের কাজগুলো যাতে একটু সহজে হয়, ভাগ করে নিয়ে হয়। এবার সেই জায়গায় এখন ধরুন বিজেপির যে আলোচনাগুলো হচ্ছে, বিজেপি আমাদের এখানে অবশ্যই রাজনীতিগতভাবে বিজেপিকে অনেকেই পছন্দ না করতে পারেন, কিন্তু বিজেপি আমাদের রাজ্যে এলো। এবার বিজেপির রাজনীতির একটা বড় অংশ ভারতবর্ষে কি হয়ে গেল, অন্য দল থেকে চট করে লোক নিয়ে ক্ষমতায় চলে এসো। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখুন এই যে যারা
অনেক জায়গায় আরএসএস বা ছোটবেলার থেকে কাজকর্ম করেন, লাঠি খেলা করেন বা বিভিন্ন ধরনের তাদের নীতির কথা প্রচার করেন, সেখানে কিন্তু একটা যে ব্যাপক অসততার জায়গা আছে এমন কিন্তু নয়। তাদের যে রাজনীতি আছে সেটা লিবারাল মানুষ পছন্দ না করতে পারে, কিন্তু তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসে এতদিন পরে তাদের হঠাৎ মনে হলো যে আমরা নিজেদের দলের নেতা দিয়ে আমরা জিততে পারবো না, বা আমরা খুব তাড়াতাড়ি জিততে চাই। এবার ঠিক যেভাবে ত্রিপুরায় তারা কংগ্রেস থেকে তৃণমূল ঘুরিয়ে এনে বামপন্থী সরকারের বদলে তারা ক্ষমতায় এলেন, কতটা ভালো খারাপ কাজ করছেন সামনের বছর বোঝা যাবে, এখন কিছু আনরেস্ট তৈরি হচ্ছে। এবার পশ্চিমবঙ্গেও সেইটা হয়ে গেল। এবার ভাবুন, এই যে সাধারণ একটা মানুষ যিনি কিনা রাজনীতি নির্ভর, যার একটা কোনো কাজে 8,000 বা 10,000 টাকা পাওয়ার জন্যে তাকে দল বদল করতে হচ্ছে, তারা কিন্তু ব্যাপক গুলিয়ে যাচ্ছেন। মানে আমি বলছি, আদর্শহীনতা বা নীতিহীনতা ভালো খারাপ ছেড়ে দিন, প্রতিটা মুহূর্তে সামনের দিকে তাকিয়ে যে আমি ঠিক কোন দিকটায় যাব আমি তো বুঝতে পারছি না, আমার অনিশ্চয়তা বাড়ছে। আমি যদি জানি আমার মাসে 8-10,000 টাকা রোজগারের জন্য সামনের দিনে তৃণমূল ক্ষমতায় থাকবে, তার সঙ্গে থেকে গেলাম, তাহলে একরকম। এবার আমি জানি না এখন তৃণমূল ক্ষমতায় আসবে না বিজেপিতে, বেশ কনফিউশন আছে। আমি একটা সাধারণ মানুষ, আমি এত অঙ্ক বুঝি না, সন্ধ্যেবেলা সারাক্ষণ টিভি দেখার সময় পাই না, হয় আমার বাড়িতে টিভি নেই অথবা আমার সন্ধ্যেবেলা কাজ থাকে। সবাই তো সুবিধাভোগী শ্রেণীর অংশ নন। এই জায়গায় রাজনীতির যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমি ফলো করতে পারছি না, এবং মানে এটা একটা বিপুল পরিমাণ মানুষ, এইটা হচ্ছে নীতিহীনতা বা আদর্শহীনতা আপনারা যাকে বলছেন, দল বদলের যে জায়গাটা, সেই জায়গায় সাধারণ মানুষের উপর প্রচন্ড প্রভাব পড়ছে। আজকেই একটা মিটিং, তার পরের দিনই আর একটা মিটিং, অর্থাৎ কনস্ট্রাকটিভ। ধরুন এই সময় আমি বলবো আজকের পশ্চিমবঙ্গের এই রাজনীতির বাজারে সবচেয়ে বড় স্লোগান কি? ভাগ কোভিড ভাগ। অর্থাৎ কোভিড যে আছে আমরা মনেই করতে পারছি না। যে ধরনের মিছিল দেখছি, মিটিং দেখছি, রাজনৈতিক সমাবেশ দেখছি, সেখানে কিন্তু কোভিড নিয়ে ভয়ের জায়গাটাই নেই, এবং এমনকি রাজনৈতিক নেতাদেরও সেই ভয়টা নেই। মানে এই জায়গাটায়, অর্থাৎ রাজনীতি নির্ভর হয়ে যায় যদি আমরা প্রতি মুহূর্তে আমাদের অন্য গুণগত মানের। আমি যেমন বারবার একটা প্রশ্ন তুলি যে আচ্ছা, আমাদের বিধানসভা বা লোকসভায় যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ নেতাই তো মাধ্যমিক তো পাশ করেছেন, তাহলে তাদের মাধ্যমিকের যে গড় নম্বর অঙ্কের, সেটা কি সাধারণ সমাজে যারা মাধ্যমিকে অঙ্কের পরীক্ষা দেন তাদের গড় নম্বরের চেয়ে কি কম না বেশি না একই? এর তো জানতে চেষ্টা করতে পারি। তাহলে আমার সোসাইটির রিফ্লেকশনে আমি যদি দেখি সাধারণ যারা মাধ্যমিক পরীক্ষা দেন তাদের অঙ্কের নম্বরের গড় হচ্ছে 52.5, আর যারা আমাদের রাজনীতিতে আছেন তাদের ওই গড়টা 47.2, তাহলে তো অবশ্যই আমার মনে হবে যে এটা একটা বিরাট চিন্তার বিষয়। কারণ যাদের হাতে আমি আছি তারা যদি স্বাভাবিক যোগ বিয়োগ গুণভাগগুলো সাধারণ মানুষের চেয়েও খারাপ করেন, তাহলে তাদের সঙ্গে একমাত্র তাদেরকে খুশি করা ছাড়া তাদের সঙ্গে কোনো যুক্তিবোধ বা এই ধরনের আলোচনায় গিয়ে আমি আমার সুবিধে করতে পারবো না। ফলে আমার আদর্শহীনতাটা তাদের ফলো করা, তাদেরকে কোনোভাবে বোঝানো আমি তোমার বর্ষতা স্বীকার করছি, এভাবে ছাড়া কোনো যুক্তি দিয়ে তাদের খুশি করা যাবে না। এবং সেই কারণেই এই আদর্শহীনতা বা নীতিহীনতার মধ্যে দিয়েই আমাদের চলতে হচ্ছে। আমি কুণালদার কাছে আসবো আবার। কুণালদা, কোথাও কি মনে হয় এই আদর্শহীনতা বা নীতিহীনতা এটা গণমাধ্যম অনেক বেশি অ্যাক্সেলারেট করছে? কেননা আমি একটা স্ট্যাট দিতে পারি, এটা এইখানকার নয়, আমেরিকারই। আমেরিকায় যেমন ট্রাম্প চলে যাবার 1 সপ্তাহ পরেই সিএনএন বা বাকি বড় বড় গণমাধ্যমের প্রাইম টাইম টিআরপি প্রায় 40% পড়ে গেছিল। কেননা সবসময় গণমাধ্যম, আজকের এই ফর প্রফিট মিডিয়া দেখা গেছে যে সবসময় এই কে দল বদল করছে, কোথায় কি আউটরেজ হচ্ছে, বা কে কার পারিবারিক কেচ্ছা কিরকম, সেটাই বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে টিআরপির জন্য বা এইরকম কিছুর জন্য একটা প্রজেক্ট করছে লোকের কাছে। যেমন ভারতেও খুব রিসেন্টলি রিপাবলিক টিভির এই টিআরপির যে একটা বড় স্ক্যান্ডাল হলো, এই এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এইটা এই রাজনৈতিক আদর্শহীনতার সঙ্গে কতটা কোরিলেট? দেখো, আমি আরেকটা কথা বলি, যে প্রথম কথা হচ্ছে কি, যে দি আইডিয়ালস, যেটাকে আমরা পলিটিক্যাল আইডিয়ালিজম বলতে পারি বা পলিটিক্যাল প্রিন্সিপালস বলতে পারি। দেখো সৌভিক, আমাদের হয়তো মানতে আমাদের একটু দ্বিধা হবে, কিন্তু লেট আস অ্যাকসেপ্ট ওয়ান থিং ইন দ্য পোস্ট মডার্ন ওয়ার্ল্ড, এবং সেই কথাটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ নট রুলড বাই দ্য ভোটস উই কাস্ট, the world is ruled by the goods we buy. হ্যাঁ,
প্রথমত হলো যে যে ক্ষমতার যেটা আমি তুমি যেটা চোখে দেখছি, সাম পাপেটিয়ার ইজ কন্ট্রোলিং দ্য পাপেটস। হ্যাঁ, তো এক সময় এই পলিটিক্যাল পাওয়ারটা তার একটা যেমন ধরো জুলিয়াস সিজার তো আর পার্টি করে সেনেটটাকে ওরে নেয়নি, হি ওয়াজ আউটসাইডার। উনি হঠাৎ রোমান ট্রায়ামভিরেটের মধ্যে থেকে এসে একটা একটা লোক, একটা মধ্যবিত্ত লোক, সে একটা ছোট কয়েকটা 50 জন সেঞ্চুরিয়ানকে কন্ট্রোল করতে, সেই গিয়ে রোমান এম্পায়ার হয়ে গেল। তখন ওই টাইপের ক্ষমতা ছিল। তো পলিটিক্যাল পাওয়ার বলতে আমরা অ্যাকচুয়ালি যে কথাটা বুঝি, এই পলিটিক্যাল পাওয়ার কিন্তু অনলি স্টেট অ্যাজ আ স্ট্রং পাওয়ার ভেরি ব্রিফলি। এখন পলিটিক্যাল পাওয়ারটাও সারোগেট হয়ে গেছে। It is surrogate to the economic muscle power, to the commercial power, to everything. সুতরাং একটা সেট অফ পাপেটস কন্ট্রোলড বাই এ সেট অফ পাপেটিয়ার্স, এই ইকুয়েশনটা যদি আমাদের আজকে স্বীকার করতে অসুবিধে হয়, তাহলে কিন্তু আমরা অন্য জিনিসগুলো মানতে আমাদের বাধ্য হবে। বিকজ ইউ সি, আজকে আজকে অমুক অমুক জায়গার অর্থমন্ত্রী একটা যে প্রিটেন্স করছেন যে দে আর কাস্টিং, যে কথাটা ফার্ম ল নিয়ে এসেছে, যে কথাটা আমাদের ব্যাংক লিবারালাইজেশন নিয়ে আসছে, যে 9th জুন 1960 সামথিং এ আজকের 6 ঘন্টার মধ্যে ইন্দিরা গান্ধী ব্যাংকে ন্যাশনালাইজ করে দিলেন, আজকে তার 50 বছরের মধ্যে আমরা ব্যাংকে ডিন্যাশনালাইজ করতে যাচ্ছি। সো ওয়ের ইজ দ্য কনসিস্টেন্সি অফ ইকোনমিক পলিসি? তাহলে প্রথমত আমাদের এটা স্বীকার করতে হবে যে আলটিমেট ট্রুথ আজকের দিনে আবার সেই ঘুরে ফিরে একটা বাঁকা রাস্তায় সেই কার্ল মার্কসের কাছে পৌঁছে গেলে, দ্যাট দি আলটিমেট ট্রুথ ইজ ইকোনমিক্স। আর এখনকার যারা মোটামুটি মসনদে বসে টসে আছেন, এটা কেবল ধরো আমরা শ্লেষপূর্ণভাবে ভারতবর্ষের দিকে বলি, শুধু ভারতবর্ষের দিকে না, ইট ইজ ট্রু ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, ইট ইজ ট্রু ইন ইউনাইটেড স্টেটস, ইট ইজ ট্রু ইন জার্মানি, ইট ইজ ট্রু এভরিওয়্যার, ইট ইজ ট্রু ইন কমিউনিস্ট চায়না অ্যাজ ওয়েল। তার মানে দে আর অলসো বিং কন্ট্রোলড বাই সামওয়ান। এবং সেই সিমটমস গুলো ঠিক যেমন আজকে গভর্নমেন্টকে তার সেট অফ ক্রোনি ক্যাপিটালিস্টরা কন্ট্রোল করছে, তোমার গণমাধ্যমকেও তার সেট অফ ক্রোনি ক্যাপিটালিস্টরা কন্ট্রোল করছে। এবং গণমাধ্যমটা তো আজকে আর ইনফরমেশনের ভেহিকল নয়। হোয়াট ইজ ইট a vehicle of? It is a vehicle of a lot of advertisements interrupted with bits of information. আজকে খবরের কাগজ কি তুমি সিরিয়াসলি খবরের কাগজ পড়ি, সকালবেলা খবরের কাগজ হাতে না, প্রথম পেজেই দেখবে যে সে কোন একজন তারা তো খবরের কাগজ হ্যাজ সোল্ড আউট ইটস ফ্রন্ট পেজ, তার অন্তরাত্মা তো তারা বিক্রি করে দিয়েছেন বহুদিন আগে। If a newspaper can sell its front page under the disguise of a jacket advertisement, সেই দিন তো আমাদের গণমাধ্যমের সেন্স অফ অবজেক্টিভিটি তো ফিনিশড, অ্যাবসলিউটলি ফিনিশড। তারা তো ফ্রন্ট পেজের মধ্যে তার ইন্টেনশনটা তো প্রকট করে দিলেন যে দ্যাট ইজ ওয়াই উই এক্সিস্ট ফর অ্যাডভার্টাইজমেন্টস ইন্টারাপ্টেড উইথ সাম ইনফরমেশন। দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু বিজ্ঞাপনটা দিতেই হবে। তো সেই জিনিসটাই আজকে আমরা গণমাধ্যমের মধ্যে দেখছি। গণমাধ্যম হ্যাজ নো রুম ফর অ্যানালিসিস, গণমাধ্যম হ্যাজ নো টাইম ফর আইডিয়েশন, গণমাধ্যম হ্যাজ নো টাইম ফর ডাইভারজেন্স অফ ওপিনিয়ন। গণমাধ্যম আজকে যেমন খবরের কাগজ যেদিকে হাঁটছে, ইলেকট্রনিক মিডিয়া আনফর্চুনেটলি সেদিকেই হাঁটতে বাধ্য হচ্ছে। সেখানে কিছুটা, যেমন ধরো অনেকে আজকে সোশ্যাল মিডিয়াকে বলছে যে ইট ইজ দ্য টয়লেট অফ ডিসকোর্স, বাট ইট ইজ নট। সেখানে যেমন কিছু বিক্ষিপ্ত গ্রাফিটির মতো ভুলভাল কথাবার্তা, সেখানে যেমন কঙ্গনা রানাওয়াতও আছে, সেখানে শ্রমিকও আছে। এখন কঙ্গনা রানাওয়াত টুইট করলে হয়তো কয়েক লক্ষ লোক দেখছে। ইভেন ইফ 50 people watches your broadcast, some people is watching it. তো এটাই এখন বোধহয় ওই যে 20% অক্সিজেন আমাদের দরকার বেঁচে থাকার জন্য, as a source of information and analysis for with all its shortcomings, আজকে সোশ্যাল মিডিয়া এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কিছুটা আজকে আমাদের সেই 20% অক্সিজেন which is necessary for life সেটা করে দিচ্ছে।
আজকে আমরা স্বীকার করি, দেখো আমরা স্বীকার করি যে আজকে অর্ণব গোস্বামী প্রি রিপাবলিক তার যদি 4-5টা ইন্টারভিউ মনে করে দেখো, আজও যদি তার সেই ইন্টারভিউ গুলো রিপ্লে করো, আজকে আমার মনে হয় না ডেভিড ফ্রস্ট ওই স্ট্যান্ডার্ডের ইন্টারভিউ করেছে কখন। আজকে অর্ণব গোস্বামী উইথ রাহুল গান্ধী, আজকে অর্ণব গোস্বামী উইথ মমতা ব্যানার্জি, কি ইন্টেন্সিটি ইন্টারভিউ! I rate those programs to the same standard as Frost and Nixon. যখন ডেভিড ফ্রস্ট, নিক্সনের ডাউনফল কার থেকে শুরু হলো? যখন সে ইন্টারভিউতে বসলো ডেভিড ফ্রস্টের সঙ্গে। নিক্সন যদি ডেভিড ফ্রস্টের সঙ্গে ইন্টারভিউতে না বসতো, ও অবলীলাক্রমে আরো 5টা বছর টিকে যেত। এখন প্রশ্ন হলো, আমাদের মধ্যে কি সেই মেরুদণ্ড আছে? একটা ডেভিড ফ্রস্ট আজকে আছে? আমাদের চোখের সামনে দুঃখের সঙ্গে দেখতে হলো সেই অর্ণব গোস্বামীও আমাদের এই কি রামচন্দ্রন না কার হাতে পড়ে তারও একটা মেটামরফোসিস হয়ে গেল into a pre-programmed broadcaster. But these boys had talent. They were wonderful journalists at one time. তো আনফর্চুনেটলি এখন আমরা আজকে যে ওয়ার্ল্ড অর্ডারে, এটা আমার কথা নয়, এটা নম চমস্কির কথা, that the world is governed by not by the votes you cast, by the things we আজকে অ্যামাজন বা আমাদের আরো 4-5টা কোম্পানি, সেটা রিলায়েন্স হোক এ হোক, তাদের 6 মাস প্যান্ডেমিকে তাদের 150% ক্যাপিটাল বাড়াতে কারো বিন্দুমাত্র কুণ্ঠাবোধ হয় না। তো সেই যে একটা ফিসকাল এমোরালিটি, এই ফিসকাল ইমোরালিটি ব্যাপারটা খুব ইনফেকশাস। এখন তোমার যদি অমুকের গলা কেটে যদি তোমার মিউচুয়াল ফান্ডের হোল্ডিংকে তুমি 50% এবার তার ন্যাপ ভ্যালু করতে পারো, তোমার বেঁচে গেল এন্ড এভরিথিং এলস ইজ রিলেটিভ। ওটাই হচ্ছে পৃথিবীতে একটা অ্যাবসলিউট ট্রুথ। এখন দুর্ভাগ্যবশত উই হ্যাভ গিভেন ইনটু দ্যাট। সেই গাঁজা, সেই গঞ্জিকা আমরা সেবন করেছি। তো সেই গঞ্জিকা যদি আমরা সেবন করে থাকি, আজকে আমাদের ঢেকুরে কিছু গন্ধ উঠবে, সেটাকে আমাদের স্বীকার করতে হবে। সো মিডিয়া, আনফর্চুনেটলি, মিডিয়ার মধ্যে কি আজকে ভালো লোক নেই? যথেষ্ট ভালো লোক আছে। আমরা বাংলা মিডিয়া শুনলে আজকে অনেকের কথা শুনে মনে হয় অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, কিন্তু যে টোটাল স্ট্রাকচারটা তাকে যারা ক্যারি করছে, the viability structure, মিডিয়ার ক্ষেত্রে সত্য, হেলথ কেয়ারের ক্ষেত্রে সত্য, এডুকেশনের ক্ষেত্রে সত্য। আজকে প্রতি 100টা ডাক্তার আমরা তৈরি করছি, তার মধ্যে 72 জন তৈরি হচ্ছে বিকজ দে হ্যাভ কমপ্লিটলি পেড ফর দ্য মেডিকেল এডুকেশন। তারা 5% নাম্বার পেলেও তারা ঢুকে পড়ছে নিট থেকে। এটা তো আমাদের এথিক্স। তো আমরা কে হনুমান আজকে আমরা এসে অন্য লোকের এথিক্স নিয়ে আজকে আমরা প্রশ্ন করতে যাব? তো সবাই আমরা এক একটা ডিফারেন্ট গ্লাস কাসকেডে আমরা বাস করছি। তো অনেস্টলি স্পিকিং, যে আমাদের এখন সেখানে দেখো দ্য ল্যাক অফ গুডউইল কোথায় আছে আমাদের। তাহলে তুমি কেন প্রশ্ন করি না যে আমরা দূরদর্শন, রাজ্যসভা টেলিভিশনকে কেন এম্পাওয়ার করলাম না? আজকে যখন মাঝে মধ্যে সন্ধ্যেবেলা শুনি, ওয়ান অফ দ্য পার্সন আই ডিপলি রেসপেক্ট, জহর সরকার, জহরদা আজকে যখন ইন্ডিপেন্ডেন্টলি কথাবার্তা বলেন, ওনার লেখা যদি পড়ি, ওনার কথা যদি শুনি, কিন্তু জহরদা যখন দূরদর্শনের চেয়ারে বসেছিলেন, উনি কি সেই কথাগুলো বলতে পেরেছিলেন? পারেননি। জহর সরকারের সময়ও দূরদর্শন যে ভেজা বিস্কুট ছিল, আজকেও দূরদর্শন সেই ভেজা বিস্কুট রয়ে গেছে, টোটাল হিজ মাস্টার্স ভয়েস। তো আমরাই তো আমাদের পাবলিক সার্ভিস টেলিভিশনকে, তুমি যদি এই যে ইউএস এর মিডিয়ার কথা বললে, দেখো ইউএস এর মিডিয়ার কথা যদি বলতে হয়, ইউএসএ তে যে কটা লোকের এখনো 4-5টা গ্রে সেল চলে, তারা ইউনিভার্সিটি টেলিভিশন শোনে। ওখানে NYU এটসেট্রা রোজ সকালবেলা দুপুরবেলা কিছু কিছু ইউনিভার্সিটি টকস এন্ড ডিসকাশনস হয়, হার্ভার্ড থেকে হয়। সেই ব্রডকাস্ট গুলো শুনলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ইউনাইটেড স্টেটস এর যে মূলধন, সেই মূলধন ওয়াল স্ট্রিটে নেই, সেই মূলধনটা আছে আইভি লিগ ইনস্টিটিউটস গুলোর মধ্যে। এখন চেষ্টা করা যাক, আমরাও যদি ধীরে ধীরে ওই 5% 4% করে আমরা যদি আমাদের সেই ইন্টেলেকচুয়াল ইকুইটিটা আমরা বিল্ড আপ করতে পারি,
আমরা কোথাও গিয়ে হয়তো পৌঁছতে পারবো। কিন্তু আবার একটা কথা বলবো যে আমরা সবাই একটা জাঁতা কলে পড়ে গেছি। কারণ যে যে এই যে ইকোনমিক ওয়ার্ল্ড অর্ডারের যে কোকেনটা আমরা সেবন করে বসে আছি, উই আর অল লাইক অ্যাডিক্টস ইন এ ডিফারেন্ট পারসুয়েন্স, তার থেকে বেরোনো মুশকিল হয়ে পড়ছে। বাট দ্যাট শুড নট কাম ইন দ্য ওয়ে অফ রেকগনাইজিং ট্রু ওয়ার্থ অ্যান্ড ট্রু ইন্টেলেকচুয়াল equity where it exists. আজও আছে, আজকে তোমাদের মধ্যে আছে, আমাদের মিডিয়ার ছেলে মেয়েদের মধ্যে আছে, আমাদের লেখক লেখিকাদের মধ্যে আছে, নিশ্চয়ই আছে। সুতরাং যে ওই একটা ইংরেজিতে কথা আছে না, থ্রোয়িং আউট দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার, সেটা না করে আজকে তোমাদের মতো যারা নতুন প্রজন্ম, আজকে যাদের এখনো গলায় জোর এবং শিরদাঁড়াটা সোজা আছে, let us recognize them and encourage them. সৌমিক তোমার অডিওটা খুলতে হবে। সৌমিক মিট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কুণালদা খুব সুন্দর কথা বললেন কয়েকটা। আমি একটা কথার প্রসঙ্গে শুভময়দার কাছে আসছি। শুভময়দা, কুণালদা যেরকম বললেন যে দুটো বলয় আছে, একটা হচ্ছে রাজনৈতিক বলয়, একটা হচ্ছে অর্থনৈতিক বলয়। আগে রাজনৈতিক বলয় মূল ক্ষমতাটা ছিল, এখন ক্ষমতাটা অর্থনৈতিক বলয়। তাই অর্থনীতির বলয়ের যারা চালক তারা চালায় রাজনৈতিকদের, রাজনৈতিকটা চালায় সাধারণ মানুষকে। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এইটা প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে, এই যে আদর্শহীনতা বা নীতিহীনতা, এটা কি কোথাও বাংলা রাজনীতির ক্ষেত্রে পলিটিক্যাল ভায়োলেন্স আর মুখের খারাপ ভাষা এই দুটোই কন্ট্রিবিউট করে? যেমন আমরা জানি বাংলা পলিটিক্যাল ভায়োলেন্স যদি দেখা হয় তাহলে ইন্ডিয়ার মধ্যে ওয়ার্স্ট এফেক্টেড স্টেট। আর মুখের ভাষা বাঙালি রাজনৈতিকদের দিনে দিনে খারাপ হচ্ছে। আগে খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে এখন এই পাবলিকলি মুখের ভাষা বা কটু কথা এটা নিয়ে অনেক লেখালেখিও হয়েছে, যে সব পার্টি থেকে যেন একটা রেস টু দ্য বটম হয়ে গেছে। এটা কি কোথাও ওই নীতিহীনতার জন্যই? হ্যাঁ, দুটো প্রশ্ন করেছো সৌমিক। আচ্ছা সৌমিক, একটু বলবে যে আর কতক্ষণ আলোচনাটা চলবে, সেই অনুযায়ী আমি আমার বক্তব্যটাকে একটু মডিউলেট করার চেষ্টা করব। আর মোটামুটি ধরুন 14-15 মিনিট। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলি যে রাজনৈতিক নেতা বা অর্থনীতি এর মাধ্যমে আমরা চলছি কিনা, এক্সাম্পল আমরা যারা এই কলকাতা টিভি চ্যানেলে যাই তারা নিয়মিত আলোচনা করি। কুণালদার সামনে কুণালদার প্রশংসা হয়ে যাবে, সেটা একটু অস্বস্তিকর কিন্তু এটা বলতেই হচ্ছে। সেটা হচ্ছে এবার পুজোর আগে আমাদের এই কোভিড পরিস্থিতি নিয়ে, এবং তারপর পুজো চালু হয়ে যাবে। কলকাতায় পুজোয় যে খুব লাইন পড়েনি এমন আমি বলবো না, অনেক জায়গায় ঠাকুর দেখার লাইন পড়েছে। কিন্তু কুণালদা এবং আরো দু একজন আমাদের ডাক্তারবাবুরা টেলিভিশন চ্যানেলে এসে যখন পরিষ্কার বুঝিয়ে দিলেন যে খুব বাড়াবাড়ি করলে মুশকিল হতে পারে, তখন আমি গ্রাম বাংলার খবর জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে শহরাঞ্চলগুলো এবং বিশেষত কলকাতায় যে ধরনের ঘটনা ঘটেছে তাতে কিন্তু একেবারে পরিষ্কার যে এখনো কিন্তু মানুষ ঠিকঠাক কথা শুনতে চান, আমরা তাদেরকে সেটা প্রোভাইড করতে পারছি না। এবং তার সঙ্গেই আসছে কটু কথার প্রসঙ্গ। এই যে টেলিভিশন চ্যানেল বা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় যে এত কটু কথা হচ্ছে, এর একটা মূল কারণ কিন্তু আমাদের রাজ্যে এই 25, 30, 35 এই বয়সী প্রচুর পড়াশোনায় ভালো মানুষ আছেন, যারা যদি রেগে গিয়ে গালাগালি দিতেন তাহলে সেই গালাগালিগুলো এই কটু কথাগুলোর চেয়ে কিন্তু অনেক কাজে দিত আমাদের সামনে। বিশেষ করে আমি বলবো পড়াশোনায় যারা, আমি বলছি না পড়াশোনায় ভালোদের দিয়ে সবকিছু হয়ে যাবে, পড়াশোনায় ভালো মানেই তারা সৎ এবং আদর্শবাদী, একদমই নয়। কিন্তু পড়াশোনায় ভালো, যাদের পরীক্ষার নম্বর ভালো, যাদের রেজাল্ট গুলোকে ছাপাতে হয় না, মানে আমাদের রাজনীতির একটা বিরাট গন্ডগোল আছে। সমস্ত রাজনৈতিক নেতা নেত্রী যারা হয়তো বিরাট বড় কন্ট্রিবিউট করেছেন দেশের ক্ষেত্রে, তাদেরও কোনো কারণে গিয়ে সেই একটা সার্টিফিকেট নিয়ে গোলমাল পাকাতেই হয়। সেই গোলমাল দেখা যায়, সেই নিয়ে প্রচুর আলোচনা হয়, অমুক পরীক্ষার রেজাল্টটা ঠিক কিনা। এখন তাদের তো এই রেজাল্টের দরকার ছিল না, তার মানে কি আমাদের দেশে কিন্তু পড়াশোনা করা লোকদের কথাবার্তার একটা দাম আছে, না হলে নেতা নেত্রীরা কেন সার্টিফিকেট জোগাড় করতে যাবেন? এই জায়গায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বিশাল মুশকিল হচ্ছে, আমাদের যেটা মূল রিসোর্স, এত বেশি পড়াশোনায় ভালো ছেলে মেয়ে যারা ইয়াং, তারা কিন্তু তাদের পুরো এই মাঝবয়সী জায়গাটা ছেড়ে দিচ্ছেন যাদের হাতে, যারা পড়াশোনাতেও সুবিধা নয় এবং খারাপ কথা বলেন। আমার বক্তব্য হচ্ছে পড়াশোনায় ভালো, বোঝেন, ইকোনমিক্স বোঝেন,
পলিটিক্স বোঝেন, অঙ্ক বোঝেন, বাংলা বোঝেন, ইংরেজি বোঝেন, ইতিহাস বোঝেন, ভূগোল বোঝেন, আপনারা খারাপ কথা বলুন, আপনারা একটা খারাপ কথা বলুন, বলে আপনাদের হয়তো একটু খারাপ লাগবে, খারাপ কথা বললাম কেন, কিন্তু মানুষ শুনবে। কিন্তু এই যে আপনারা একেবারে চুপ করে গেছেন, এই জায়গাটায় যেই স্পেসটা যারা দখল করে নিলেন, তারা কিন্তু সবাই যে খারাপ এটা বলছি না, কিন্তু তারা হয়তো এমন জায়গার থেকে উঠে আসছেন, তাদের নিজেদেরকে দাঁড় করিয়ে রাখার জন্য খারাপ কথাগুলো যেভাবে বলতে হচ্ছে, যে পলিটিক্যাল ন্যারেটিভটা তৈরি করতে হচ্ছে, সেইখানে আপনারা কিন্তু সম্পূর্ণ জায়গা ছেড়ে দিচ্ছেন। আর আমরা যাদের বয়সটা আর একটু বেশির দিকে, তারা আস্তে আস্তে ডিফেন্সিভ হতে শুরু করি, কারণ আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে হয়, যেটা মানে সুকান্তর সেই কবিতা আজকের দিনে হয়তো বোকা বোকাই লাগবে, 18 বছর বয়স কিন্তু সহ, কিন্তু কলেজের পলিটিক্স আপনি একটু ভাবুন, কিছুদিন আগে পর্যন্ত 80 দশক 90 দশকে বিভিন্ন কলেজে কিন্তু এমন ছেলে ছিলেন যারা পড়াশোনাতেও ভালো করতেন, ভালো বক্তব্য রাখতেন। আজকের কলেজগুলোয় দেখুন কারা গিয়ে কলেজের রাজনীতিটা করছেন। এই রকম যাদবপুর, জেএনইউ, এরকম দু একটা জায়গা ছাড়া আপনি দেখবেন সেন্ট জেভিয়ার্স কলেজ, আমাদের এখানকার সবচেয়ে ভালো কলেজের মধ্যে একটা, সেই কলেজে কিন্তু রাজনীতি করা যায় না। রাজনীতি করা যায় না মানে ওখানে ইউনিয়ন করে স্লোগান দিতে হবে এমন নয়, রাজনৈতিক আলোচনার একটা প্রেক্ষিত তৈরি হতে হবে। অর্থাৎ ভারতবর্ষের যে পড়াশোনায় ভালো জায়গাগুলো, আইআইটি গুলোতে কেন রাজনীতি নিয়ে আলোচনা হবে না? তার মানে কি রাজনীতি শুধুমাত্র তোলাবাজ ভাইপো হাটাও টাইপের কমেন্ট দিয়ে রাজনীতি চলবে, কিংবা মানে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে একটা জায়গায়? এবং রাজনীতির যে আরেকটা বড় জিনিস, আদর্শহীনতার কথা বলছেন, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, যেটা সন্ধ্যেবেলা টেলিভিশন চ্যানেলে আমাদের প্রতিদিন গেলানো হচ্ছে, সেটা হচ্ছে আমাদের তো একটা দেখুন সমাজ সংসারের দায় আছে। আমি জানি যে একটা মানবাধিকারের ব্যাপারটা আছে, মানুষ চাইলে বিভিন্ন রকম ভাবে জীবন ধারণ করতে পারেন, তিনি সংসার ভাঙতে পারেন, সংসার গড়তে পারেন, কিন্তু তার মধ্যেও এই যে সমাজ ব্যবস্থাটা, তার মধ্যে তো খুব স্বাভাবিকভাবে আপনি দেখুন, আপনি বারাক ওবামার সঙ্গে যখন ট্রাম্পের তুলনা করবেন, বা বারাক ওবামার সঙ্গে আমি বলবো বিল ক্লিন্টনের তুলনা করবেন, তখন কতগুলো ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু এক কথায় বারাক ওবামা অনেকটা সামনে এগিয়ে যাবেন। এই যে মানুষগুলো যারা স্বাভাবিক সংসারের মধ্যে থাকেন, সংসারী জীবনযাত্রা পালন করেন, পড়াশোনা করেন, সকালবেলা বাজার করেন, হয়তো তারা রাস্তায় গিয়ে একটা সিগারেট খেলেন, কিন্তু সেটাও ঠিক নয়, কিন্তু এই যে সাধারণ মানুষজনের রাজনীতিতে আসা, রাজনীতি যারা করছেন তাদেরই রাজনীতিতে আসতে হবে, তারা তাদের মতো করে পলিটিক্যাল ন্যারেটিভ গুলো ঠিক করবেন। তার থেকে কিন্তু আমরা বারবার বলছি, মানুষের খিদে আছে। পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল সংক্রান্ত ফোন পেলে কিন্তু অনেক সময় আমি নিজে, যেমন যখন কুণালদা বলেন বা কোনো ডাক্তারবাবু বলেন, আমি কিন্তু টিভিটা খুলে সব সময় দাঁড়িয়ে হাঁ করে শুনি। মানুষ শুনতে চান। আমাদের এই যে দেয়া হচ্ছে, এটা মানুষ যদি রিজেক্ট করতে শুরু করেন, সন্ধ্যেবেলা টিভি চ্যানেলে উল্টো পাল্টা ঝগড়ার আলোচনা হলে সবাই একসঙ্গে যদি মিউট করে দিতে পারেন, এই জায়গার থেকে যে রেভলিউশনটা শুরু হওয়া, যে আমরা শুধু যিনি ঠিকঠাক কথা বলবেন তার কথাটাই শুনবো, আমরা যাদবপুরে পড়া, প্রেসিডেন্সিতে পড়া, সেন্ট জেভিয়ার্সে পড়া একটা ভালো ছেলের কথা শুনবো, যে ছেলেটা ভালো পড়াশোনা করছে না তার কথা শুনবো না, এই জায়গাটায় যদি আমরা পৌঁছতে পারি, আমার মনে হয় ফিরে আসার সুযোগ আছে। পশ্চিমবঙ্গে পড়াশোনা করা মানুষ ভারতবর্ষের মধ্যে আমি আজকেও মনে করি ডেন্সিটিতে সবচেয়ে বেশি। এই বাঙালি অস্মিতা আমাদের থাকতেই পারে। এবং তারপর রাজনৈতিক দল কেউ এলো না এলো, রাজনৈতিক দলকে আমরা চালাবো, বিজেপিকে আমরা চালাবো, তৃণমূলকে আমরা চালাবো, সিপিএম কে আমরা চালাবো, কংগ্রেসকে আমরা চালাবো। এইটা যদি আমরা ঠিক করতে পারি, মানে আজকে সৌমিক বা মনমথুরা যদি কোনো রাজনৈতিক দল চালায়, তাহলে সেই রাজনৈতিক দল একেবারে সিধে হয়ে যাবে। সুতরাং দলের নাম ভুলে যাওয়া যাক, দলটা কে চালাচ্ছে সেই জায়গাটা আমরা দেখি, এবং তারা যদি দলটা চালাতে পারে, যদি আমরা কুণালদার কথা শুনতে পারি, তাহলেই আমাদের সামনের দিনে একটা রাস্তা কিন্তু তৈরি হবে। এবং আমার মনে হয় একবারে হতাশ হওয়ার কিচ্ছু নেই। এমন অনেক বক্তব্য, যেমন আমি খুব রিসেন্ট একটা বক্তব্য বলছি, আমি শুনছিলাম 1 ঘন্টার ওপর বক্তব্য, চন্দ্রিল আলোচনা করেছেন যে একটা লিটারারি ফেস্টে, যে সোনার কেল্লা যে উপন্যাস এবং তার চিত্রনাট্য, অপরাজিত উপন্যাস এবং চিত্রনাট্য, তার মধ্যে পার্থক্য কি? কাল রাত্রে আমি মুগ্ধ হয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা শুনলাম। আমরা কি শুনি না? আমরা ভালো মেটেরিয়াল পেলে নিশ্চয়ই শুনি। ঝগড়া বয়কট করুন, ভালো আলোচনার মধ্যে থাকার চেষ্টা করুন, ভালো আলোচনা করুন, খারাপ কথা শিক্ষিত মানুষ বলুন, জোরে বলুন। আমার মনে হয় সেই জায়গায় আমাদের সুযোগ আছে, আমরা একেবারে হেরে গেছি এমনটা নয়। আমি কুণালদার কাছে আসবো আমার শেষ প্রশ্ন নিয়ে। শুভমদা যেরকম বললেন যে এখনো আশা শেষ হয়নি, এখনো অনেক সুযোগ আছে, সেটা নিয়ে আমি কুণালদাকে জিজ্ঞেস করব, এই যে আদর্শহীনতা বা নীতিহীনতা, এর থেকে মুক্তির পথ কি?
এই যে বিভিন্ন কম্পিটিং ফিলোসফি এখন শুরু হয়েছে, যেটা এই এই বাংলার রাজনীতির ক্ষমতার মসনদে বসতে চায়। যেমন ধরুন বাংলা ন্যাশনালিজম একটা, রাইট উইং পপুলিজম আরেকটা, লেফট উইং পপুলিজম আরেকটা। এই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ নাকি শুভমদা যেরকম বললেন যে যে কলেজ বা স্কুল সেখানকার ভালো ছাত্রদের, কৃতি ছাত্রদের তাদের রাজনীতিতে আসবার জন্য এনকারেজ করে একটা নতুন কিছু তৈরি করে। আমার মনে হচ্ছে কুণালদার কানেকশনটা বোধহয় একটুখানি গন্ডগোল হয়েছে, একটু অপেক্ষা করা যাক। আচ্ছা, হ্যাঁ, একটু তাহলে অপেক্ষা করা যাক। হ্যাঁ, কুণালদা মনে হয় কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে। আমি তাহলে শুভময়দাকে দিয়েই শেষ করছি। যে শুভময়দা, আপনি যেরকম বললেন যে এই এই যে এই বাংলা রাজনীতির নীতিহীনতা বা আদর্শহীনতা, এটা থেকে এখনই আশা হারাবার কিছু হয়নি। ফিউচারে এখনো অনেক কিছু এমন করা যায় যা থেকে বাঙালি এই এই ঘোর অমানিসা থেকে বেরিয়ে আসতে পারবে। সেটা নিয়ে যদি সংক্ষেপে শেষ কিছু কথা বলেন। একদম সংক্ষেপে প্রথম হচ্ছে যে এত বড় কথা বলার পর এই ঠিক নেটওয়ার্কটা ডিসকানেক্টেড হয়ে গেল এবং কুণালদার কথাটা শুনতে পারলাম না। এর থেকে বড় হতাশা তো কিছু হতে পারে না আর কি। মানে অর্থাৎ এটা একটা বোঝা যাচ্ছে কুণালদার কথা শুনতে না পারার মাধ্যমে যে বোধহয় ভগবান, মানে যদি তিনি থেকে থাকেন আর কি, তিনি বোধহয় খুব একটা চাইছেন না যে বাঙালির অন্ধকার দূর হোক। তা যাই হোক, মানে মূল বক্তব্য হচ্ছে যে একটুখানি চেষ্টা করা যাক না যে আমরা কোন জায়গায় যেতে পারি। আজকের যে যে রাজনীতির কথাটা বারবার আমরা শুনছি, সেই রাজনীতির জায়গাটার থেকে বেরোতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে দেখুন, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির থেকে, ওই তো কুণালদা চলে এসছেন, তা আমি আর শেষ করে দিই। মানে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে যদি ভালো লোকরা ঢোকেন, আমার মনে হয় সেটা সবচেয়ে তাড়াতাড়ি সলিউশন আর কি, মানে আমাদের ভালো হওয়া। আমি কুণালদার কাছে আবার আসবো আমার শেষ প্রশ্ন নিয়ে। কুণালদা, সবই কি হারিয়েছে নাকি এখনো কিছু আশা আছে বাঙালির? দেখো বাঙালির প্রথমত দেখো বাঙালির ব্যাপারটা নিয়ে আমাদের বারবার, এখন আমি নিশ্চয়ই বাঙালি হিসেবে আমি যথেষ্ট ইমোটিভ, বাঙালি হিসেবে আমি যথেষ্ট প্রাউড, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাঙালি হিসেবে আমাকে যথেষ্ট প্র্যাকটিক্যাল হতে হবে। হ্যাঁ, কারণ বাঙালির সেন্স অফ রিয়ালিটি, তাকে যদি বাঙালির সেন্স অফ ইমোশন এটা যদি আমাদের আমাদের মানে ছাপিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সামনে সমস্যা আছে। আচ্ছা, আমি দুটো কমেন্ট শুনেছিলাম, আমি সেটা নিয়ে একটা মতামত করি। সেটা হলো যে ওই সেন্ট জেভিয়ার্স কলেজ বা ইনস্টিটিউশনটা সম্বন্ধে আমার একটু প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। তো সেই কথাটা নিয়ে বলি যে দেখো, কথাটা ঠিক যে সে অনেক মজার মজার গল্প আছে, প্রিয়রঞ্জন দাশমুন্সী, ফাদার জোরিস ইত্যাদি সেই প্রবাদ প্রতিম গল্প আছে। সে কথাটা বাদ দিয়েও শুভময়, সৌমিক, একটা কথা যে সাধারণত যে সোশিও ইকোনমিক স্ট্রেটার ছেলেমেয়েরা সেন্ট জেভিয়ার্সে আসছে এবং তাদের যেভাবে সেন্ট জেভিয়ার্সের মতো ইনস্টিটিউশন তাদের বেছে নিচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যে অনেকের আজকে কিন্তু যারা ছাত্র রাজনীতিতে আছেন, আমি যখন সেন্ট জেভিয়ার্স 11-12 করে আমি যখন মেডিকেল কলেজে গেলাম, তখন আমি প্রায় 2 মাস নিঃশ্বাস নিতে পারিনি। কারণ আমি বিশ্বাস করতে পারিনি যে মানুষ ওরকম নৃশংসভাবে স্টুডেন্ট পলিটিক্স করতে পারে, আমাদের কোনো ধারণা ছিল না। এবং তারা সেই স্টুডেন্ট পলিটিক্স কেন করছে? তারা করছে কারণ ফ্রম দ্য টাইম দে আর আ স্টুডেন্ট দে হ্যাভ রেকগনাইজড দ্য ফ্যাক্ট যে পলিটিক্স ইজ দেয়ার পাথ অফ সার্ভাইভাল। ইন্টেলেকচুয়ালিজম, পড়াশুনো, একাডেমিয়া বা প্রফেশন তাদের পাথ অফ সার্ভাইভাল নয়। আমি লোকজনের নাম না করে বলছি, আমরা ওই করব, ওই করে আমি স্টুডেন্ট পলিটিক্স করব, তারপরের ধাপে যাব, পরের ধাপে যাব, সেটাই তাদের একটা জীবন এবং জীবিকা, সেটা পলিটিক্স নয়, দ্যাট ইজ এ ক্যারিয়ার। সুতরাং আজকে এই সেন্ট জেভিয়ার্স প্রেসিডেন্সি এই ক্রিম লেয়ারটা বাদ দিলে পরে আমরা যখন পরের তথা সব গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন আমরা ঢুকছি, সেখানে কিন্তু পলিটিক্স ইজ আ পাথ অফ লাইফ, ইট ইজ দ্য ওনলি অ্যাভিনিউ যেখানে তারা খেয়ে পড়ে বাঁচতে পারবে। না হলে তারা কি করবে? তারা কি সেই 9,000 টাকার মাইনে সিকিউরিটি গার্ড হয়ে হরিয়ানায় ঘুরে বেড়াতে হবে? তো এটাই তো তাদের অনলি আদার অপশন।
আর সেকেন্ড কথাটা, এই যে আইআইটির ব্যাপারটা আলাদা। আইআইটিতে প্রচুর অঙ্গটঙ্গ করে যখন লোকেরা ঢোকে, আমি দু জায়গাতেই পেয়েছিলাম, ঢোকার পর থেকে লোকে খালি ইমিগ্রেশন নিয়ে চিন্তা করে, হ্যাঁ, কি করে গ্রিন কার্ড পাবো সেটা নিয়ে চিন্তা করে। With every new IIT, India's manufacturing index has come down by 1%. হ্যাঁ, যে টেকনোলজি তৈরি হয়েছিল 112 বছর আগে, এখন আমাদের ফ্রান্সের হাঁটু ধরতে হয়, বাবা একটা জেট ইঞ্জিন দে, আমি ওটা করে গিয়ে বোম ফেলবো, তার নাম রাফায়েল। হ্যাঁ, তো সেই রকম করলে আমরা এখনো লোকাল অ্যানেস্থেসিয়াতে মাথা সেলাই করতাম, এখনো জেনারেল অ্যানেস্থেসিয়া ডাক্তাররা যেতে পারতো না যদি আমরা ইন্ডিয়ার টেকনোক্রেটিক প্রোগ্রেসটাকে ফলো করতাম। তাহলে সাধারণ যে স্কুল কলেজ, তাদের সঙ্গে যারা আজকে ছেকে ছেকে ক্রিম ডেলা ক্রেমকে নিচ্ছে, তাদের সঙ্গে কিন্তু পলিটিক্সের প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্সটাকে তুলনা করাটা ভুল হবে। আর বাঙালির সার্ভাইভাল নিয়ে আমি একটা কথা বলি, যেমন ধরো আমার পারিবারিক সূত্রে কিছু ওই চট্টগ্রামের সঙ্গে কানেকশন আছে, তো চট্টগ্রাম পরিষদ আমাকে দু একবার কিছু কিছু অনুষ্ঠানে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমি শুনি যে অল্প বয়সী কাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বসে আছে, তাদের সামনে সমস্ত অতীতের গল্প। আরে ভাই, ওদের সামনে কিছু ভবিষ্যতের গল্প বলো, কিছু বর্তমানের গল্প বলো। হ্যাঁ, তারা নিশ্চয়ই, আমরা অতীত নিয়ে গর্বিত, আমরা অতীত নিয়ে নিমজ্জিত, বাট হোয়াট অ্যাবাউট দ্য ফিউচার? আর বাঙালির কিন্তু একটা দোষ আমাদের তাড়াতাড়ি গা থেকে ঝেড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে আমাদের উই আর অ্যাডিক্টেড টু হ্যাজিওগ্রাফি। আজকে সুভাষ, নেতাজি, সূর্য সেন ইত্যাদি, এদের কপালে খুব দুর্ভোগ আছে। কেন দুর্ভোগ আছে? কারণ প্রথমত বিবেকানন্দের ঝামেলা হলো যে সবাই অনবরত এতবার গঙ্গা জলে গঙ্গা পুজো করছে, ভদ্রলোকের টক্সিসিটি হবে। When is the last time we have read a proper critical evaluation of the Ramakrishna Vivekananda movement? কেউ পড়েছে কোনোদিন? আজকে একটা বই খুঁজে বার করতে গেলে তুমি মানে দুটো চটি খুঁজে ফেলবে, তুমি একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস পাবে না। নেতাজির মুভমেন্টে what was the conflict, the true evaluation of the tripolarity between গান্ধী, নেতাজি আর নেহরু, এর কোনো অ্যাসেসমেন্ট হয়েছে? হয়নি। কেন বাঙালির সশস্ত্র, কেন বাঙালির 1902, 3, 4 সালের যে সশস্ত্র অনুশীলন সমিতি ইত্যাদি আমাদের মুভমেন্ট, কেন সেই মুভমেন্ট ওয়াজ ইভেন্চুয়ালি আ ফেলিয়ার? বিকজ উই ওয়ার ইন্টেলেকচুয়ালি আইসোলেটেড। বাঙালি আজকে এইটা নিয়ে জোর গলায়, আমার বাবা রেঙ্গুনে জেল খেটেছেন 2.5 বছর তার 16 বছর বয়সে, তার ছেলে হয়ে আমি আজকে যদি প্রশ্ন তুলতে চাই যে আমাদের একটা অ্যানালিসিস করা উচিত যে কোথায় উই ওয়ার ডিসকানেক্টেড ফ্রম দ্য মেইন স্ট্রিম অফ দ্য ফ্রিডম মুভমেন্ট, সেটা নিয়ে আজকে আলোচনা তুমি করতে পারবে? তোমাকে লোকে ঢিল মারবে চেম্বারে বসলে। সুতরাং বাঙালিকে প্র্যাকটিক্যাল হতে হবে, কারণ সেই প্র্যাকটিক্যালিটি যদি গুলো আজকে আমরা না পাই, আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জি আর যে নেতাজি অহরহ একে অপরের নামে নানান রকম তীক্ষ্ণ সমালোচনা করেছেন, আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে তারা নিজেদের বড় বড় ছবি প্রজেক্ট করে সামহাও একটা হাইপোথেটিক্যাল রোম্যান্স তৈরি করার চেষ্টা করছেন, যেটা এক্সিস্ট করে না। আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে 4টে ছবি সাংঘাতিক নতুন টেকনোলজিতে প্রজেক্ট করলে ভারতবর্ষের ইতিহাসের প্রেক্ষাপট ওইভাবে পাল্টানো যায় না। ইট ক্যানট বি ডান। আর বাঙালির নতুন তোমাদের বয়সী ছেলে মেয়ের ক্ষেত্রে আমার অনুরোধ যে ধরে ধরে মানুষকে ডিসেক্ট করা নয়, বাঙালি আজকে প্রশ্ন করতে শিখুক যে কিভাবে একজন গৃহী সন্ন্যাসীর শিষ্য এসে সন্ন্যাস ধর্মে গিয়ে রিলিজিয়ানের সার্ভিস করে তিনি সারা পৃথিবীতে বেরিয়ে গেলেন। হাউ ডিড দ্যাট হ্যাপেন? বাঙালি আজকে সেইটার একটা ইতিহাসটা শিখুক। বাঙালি শিখুক যে কেন তার একটা নবীন নেতা আজকে মেইন স্ট্রিম অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট থেকে বিচ্ছিন্ন হলো, রাইট ইনটু দ্য হ্যান্ডস অফ দি অ্যাক্সিস পাওয়ার্স, যে অ্যাক্সিস পাওয়ার কমপ্লিটলি আইসোলেটেড অ্যান্ড পোলারাইজড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে এই কথাটা তুমি মুখে উচ্চারণ করলেই তোমাকে নেতাজি পন্থীরা এলগিন রোড থেকে তোমার ঘাড়ে ঢিল মারবে। এটা 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 কি বাঙালির চিন্তন মননের একটা জায়গা তৈরি হচ্ছে?
আজকে কেন বিবেকানন্দকে প্রথম ব্রাহ্ম সমাজ থেকে তাকে শ্রীরামকৃষ্ণের কাছে যেতে হলো? হোয়াট ওয়াজ হিজ কোয়েশ্চেন্স? আজকে ছেলেমেয়েরা জানবে না সেই কোয়েশ্চেন গুলো কি? শ্রীরামকৃষ্ণ তো বিবেকানন্দের প্রথম দীক্ষাগুরু নন। আজকে এই প্রশ্নগুলো যদি বাঙালি না জানে, একটা ঠাকুমার ঝুলি, আমাদের 3টে ঝুলি তৈরি হয়েছে, ঠাকুরদার ঝুলি, ঠাকুমার ঝুলি আর বর্তমানের ঝুলি। এই ঝুলির মধ্যে আমরা একটা মেকি বর্তমান, একটা মেকি ইতিহাস, একটা মেকি অস্মিতা করছি, এবং তোমাদের বয়সী ছেলেমেয়েরা আজকে প্রকৃত ইতিহাসটাকে জানুক, ক্রস কারেন্টস অফ লাইফটা সম্বন্ধে আমরা জানি। আমরা তো একটা নতুন সভ্যতা না। আমরা কোথায় ছিলাম 13-14 সেঞ্চুরির আগে? চৈতন্য না জন্মালে তো বাঙালি তৈরি হতো না, বাঙালি বলে কিছু তো হতো না। আজকে কেউ জোর গলায় বলতে পারছে যে চৈতন্য হয়েছিল কারণ একজন মুসলিম আমাদের হুসেন শাহ তাকে চৈতন্য হতে অ্যালাউ করেছিলেন বলে? আজকে বললে আরেক সেট থানির তোমার কাছে ছুটে আসবে, তোমার মাথায় পড়বে যে কি কথা, চৈতন্য মহাপ্রভু কি করে তার মুসলিমের সঙ্গে যোগাযোগ হলো, এই হেনা তেনা অমুক তমুক নিয়ে। সুতরাং আবার ওই যে অ্যানেস্থেশিয়া দিয়ে শুরু করেছিলাম, যে বাঙালি তার এই অস্মিতা এবং প্রিজিউমড কালচারাল সুপিরিয়রিটির থেকে একটা ট্রু সেন্স অফ পার্সপেক্টিভ এবং হিস্ট্রির মধ্যে আসুক। সেইটা যদি না আসে, যে প্রশ্ন রবীন্দ্রনাথ বারবার করে গেছেন, যে প্রশ্ন বিবেকানন্দ বারবার করে গেছেন, যে প্রশ্ন সবাই থেকে, যে স্কুলে কলেজে পা দেয়নি, শ্রীমা শারদা একজন মহিলা হিসেবে যে প্রশ্ন করে গেছেন, আজকে সেই ডায়ালেকটিক্স গুলোকে নিয়ে আমরা আলোচনা করতে ভুলে গেছি। বারবার কেবল মানে সামটাইমস রিপিটেড ওয়ার্শিপ অলসো বিকামস টক্সিক। আমাদের হচ্ছে এই অবস্থা। আমরা দক্ষিণেশ্বরে এক সেট পুজো করছি, বিশ্বভারতীতে এক সেট পুজো করছি, বেলুর মঠে এক সেট পুজো করছি, ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকেও আর একটা পূজা অর্চনার জায়গাতে তৈরি করছি, এবং তার মধ্যে মধ্যে কোথাও যেন উই আর মুভিং রিপিটেডলি অ্যাওয়ে ফ্রম রিয়ালিটি। আজকের ছেলেমেয়েরা বাস্তবটা শিখুক, নাথিং ইজ লস্ট। আজকে ধরো যেভাবে আমরা হয় বিজেপি নয় তৃণমূল করছি, সেইভাবে আমরা নয় বিজেপি নয় দক্ষিণেশ্বর নয় বেলুর মঠ নয় অমুক, আমরা সেইভাবে এই যে পোলারিটিটা, এটা আমাদের ইন্টেলেকচুয়াল লাইফে চলে এসছে। সুতরাং তোমাদের মতো ছেলেমেয়েরা, আজকে আমাদের হাতে যে সোশ্যাল মিডিয়া এটসেট্রা, এবং আমরা যদি মনে করি আজকালকার ছেলেমেয়েরা এই প্রশ্নগুলো করে না, এই ছেলেমেয়েরা প্রশ্নগুলো করে, তারা নিজের মনের মধ্যে করে, তারা চুপচাপ বসে করে। ওই জন্য যখন শান্তিনিকেতনে বেড়াতে যাবে তখন দেখো যে কটা 20 বছরের ছেলে মেয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আজকে বেলুর মঠের প্রাঙ্গণে গিয়ে দেখো যে কটা 25 বছরের স্কুল কলেজের ছেলে মেয়ে সেখানে লাইন দিচ্ছে। তাহলে কি আজকে যাদের 50-55 বছর বয়স, সেই বাঙালিরা যেদিন দেহ রাখবে সেদিন কি যাত্রা শেষ হয়ে যাবে? এই জাতটা তার মেরুদণ্ড খুঁজে পাক, তার মস্তিষ্ককে খুঁজে পাক বাস্তবের মধ্যে, প্রশ্ন করার সৎ সাহসের মধ্যে। কারণ সেই সাহসটা যদি আমরা না দেখাই, তাহলে তোমাদের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে আজকে দ্য এজ গ্রুপ অফ 20 to 30 সঙ্গে আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের সম্পর্কগুলো হারিয়ে ফেলছি। যে কোনোদিন খুব দুর্ভাগ্য হয়ে থাকে তাহলে উত্তর আমেরিকায় গিয়ে বঙ্গ সম্মেলন দেখবে। বঙ্গ সম্মেলনে সব থেকে কচি বাঙালি যিনি বঙ্গ সম্মেলনে আসেন, তার অ্যাবাউট 62 বছর বয়স। হ্যাঁ, দে রিপ্রেজেন্ট দ্য ফিউচার। আজকে ওই প্রজন্মটা যখন ধীরে ধীরে ডাইনোসরেদের গুহায় প্রবেশ করবেন, তখন 2035 সালে কি করে ওখানে বঙ্গ সম্মেলন কে করবে দেখার ইচ্ছে আছে। কেন হচ্ছে? বিকজ দ্যাট এগেন ইজ আ হ্যাজিওগ্রাফিক টক্সিসিটি। আজকালকার ছেলে মেয়েরা এসব চায় না। আজকালকার ছেলে মেয়েদের সামনে তোমাকে ফ্যাক্ট নিয়ে দাঁড়াতে হবে, অ্যানালিসিস নিয়ে দাঁড়াতে হবে। তারা ওই মোবাইল ফোনের বোতাম 6বার টিপলে তারা জেনে যায় কত ধানে কত চাল। হ্যাঁ, ওদের আর পিঠ চাপড়ে গ্যাস দিয়ে বেশি দিন আমাদের এই একটা ইল কনস্ট্রাক্টেড রিয়ালিটির মধ্যে, সেটা বাঙালি হোক, সেটা ভারতীয় হোক,
সেটা রিলিজিয়াস হোক, সেটা হিস্টোরিক্যাল হোক, আমার ভয় হচ্ছে যে বাঙালি তার নতুন প্রজন্মের থেকে ধীরে ধীরে ডিস্টেন্সড হয়ে পড়ছে। কারণ আমরা একটা মেক বিলিভ ওয়ার্ল্ডের মধ্যে রয়েছি। এই মেক বিলিভ ওয়ার্ল্ডের সঙ্গে আজকের ক্রিটিক্যাল ইউথ এর সঙ্গে রিলেট করে না। সুতরাং তোমরা সেই ক্রিটিক্যালিটি অ্যান্ড ফ্যাকচুয়াল বাস্তবটাকে বাঙালির কাছে ফিরিয়ে দাও। থ্যাংক ইউ। এই তোমার সৌমিক, তোমার মিউট হয়ে আছে মাইকটা। আমরা শেষ করব এবার। শুভময় দা লাস্ট কোনো যদি কিছু বলেন তারপরেই আমি আমরা তো খুব পরিষ্কার এই ধরনের আলোচনা, এবং যেখানে কুণালদা আছেন সব সময় যেন আমি ডাক পাই, কারণ তাহলে আমি ঋদ্ধ হব এবং ডাইরেক্টলি শুনতে পারবো। এটা একদম প্রথম কথা। এবং দ্বিতীয় হচ্ছে যেটা আবার সেই বক্তব্য, যে আমাদের এই যে মানে বয়স্কদের যে আমি বলবো মানে অটোক্রাসি অফ বয়স্ক মানুষজন, অর্থাৎ 50 ঊর্ধ্ব মানুষদের সরাতে হবে এই রাজ্য থেকে, এই দেশ থেকে, এবং মানে এই 30-40 এই বয়সী বাঙালি ভালো ছেলে মেয়েদের আমাদের রাজ্যটাকে, আমাদের ভাবনাটাকে কন্ট্রোল করতে হবে। এইটা যতদিন না হবে, এই প্রৌঢ় এবং বৃদ্ধ বাঙালি সমাজকে সরিয়ে বাংলার পুরনো কালচারকে অস্বীকার করতে বলছি না, কিন্তু পুরোপুরি এই যে আমাদের বয়স্ক মানুষদের দখলদারি, তাদের যে গদি আঁকড়ে ধরে বসে থাকা, আমরা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা পেপারে ছাত্র পেপার লিখছে, মাস্টারমশাই নাম ঢুকিয়ে দিচ্ছে, এই জায়গা কিন্তু বাংলায় সবচেয়ে বেশি। এই জিনিস কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় নেই, চীনেও আছে অবশ্যই, চীনের মতো একটা দেশে। এই জায়গাটা অর্থাৎ অপ্রয়োজনীয় সম্মান, যাদের সম্মান পাওয়ার কথা নয়, বয়সের জোরে যে অপ্রয়োজনীয় সম্মান এক শ্রেণীর বাঙালি পেয়ে আসছে, সে রাজনীতি হোক, যে জায়গাতেই হোক, যারা একবার পাওয়ারফুল হয়ে যায়, এইটাকে ভাঙা ভীষণ জরুরি। এই ধরনের অনুষ্ঠান পরে হোক, আরো কিছু মানে একদম নবীন ছেলে মেয়েদের নিয়ে, যেটা আমরা বসে শুনবো এবং মানে আমরা ঋদ্ধ হব আর কি। এটাই আমার অনুরোধ। আমরা শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক কিছু জানলাম, খুব সুন্দর আলোচনা হলো। আমরা আপনাদের খুব ব্যস্ত দুজনেই, তাও 1 ঘন্টা আমাদের জন্য তাও অ্যাফোর্ড করতে পেরেছেন, খুব ভালো লাগছে আমাদের। লাস্টে সৌমিক কিছু বলবে? নমস্কার দুজনকেই। আমরা সত্যি ঋদ্ধ হলাম আজকে, মানে যে সুস্পষ্টভাবে অভিমত এবং যে স্পেকট্রামটা নিয়ে পুরো আলোচনাটা হলো, সেটা আমার মনে হয় আমরা যে উদ্দেশ্য নিয়ে এই আলোচনাটা করেছিলাম সেটা সফল আমার মনে হচ্ছে। যেটা বলার সেটা হচ্ছে, যারা এই আলোচনাটা দেখলো, আমি দেখছিলাম বহু লোক দেখছিলেন এবং প্রচুর কমেন্ট আমরা পেয়েছি। যারা এই আলোচনাটা দেখছিলেন তারা হুজুরের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেল রয়েছে ইউটিউব, এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন। এবং পাশাপাশি আমাদের নতুন গানের কাজ আসছে, যেটা আমরা মূলত করে থাকি, আমাদের স্বাধীন বাংলা গানের কাজ, সেটা আসছে। যদি আমাদের সাথে থাকেন খুব ভালো লাগবে। প্রত্যেককেই নমস্কার। 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 কুণালদা ধন্যবাদ। হবে আবার কথা হবে শুভময়। থ্যাংক ইউ। হ্যাঁ, আসছি। আচ্ছা, নমস্কার।